আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি সৈয়দপুর নীলফামারী থেকে এসেছি। সৈয়দপুর নীলফামারী থেকে। জি। আপনি সৈয়দপুর নীলফামারী থেকে আমাদের অনুষ্ঠানটা শোনেন? জি স্যার। এটা নিয়মিত শোনা যায়? নিয়মিত শোনা যায়। কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না? না, হয় না। এবং এই জন্যই আমরা বলি যে বাংলাদেশের বৃহত্তর নেটওয়ার্ক হচ্ছে ঢাকা এফএম এর, এবং এর চেয়ে বড় নেটওয়ার্ক আসলে কোনো রেডিওরই নাই, আমি যতদূর জানি, আমি যদি ভুল না করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের 10টা স্টেশন, আমাদের বাংলাদেশের 10টা জায়গা থেকে প্রায় 65টি জেলা আমরা কভার করি। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে আপনি এত দূর থেকে এসেছেন, অনেকক্ষণ জার্নি করেছেন, প্রায় 10-11 ঘন্টার জার্নি, এবং কষ্ট করে আপনি এখানে এসেছেন। তো ঠিক আছে, আপনার গল্পটা আমি শুনি। কি গল্প? আমি একেবারে ধারাবাহিকভাবে শুনতে চাই। প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকবো। জি। আমি খুব ছোটবেলা থেকে আমার নানা বাড়িতে মানুষ হয়েছে। কত ছোট আর কতটুকু ছোট আমি জানি না, খুব ছোট থেকে। আর আমার নানা নানিরাও ছিল উলিপুর চিলমারির বাসিন্দার। নদী ভেঙে গিয়ে, মিঠামাটি সব ভেঙে গিয়ে তারা ওই দেশে যা এক ধনত পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল। আচ্ছা। ওখানে আমার মাকে বড় করে তারা ওখানে বিয়ে দিয়েছে। আর আমার মার বিয়ে হওয়ার আগতে আমার বাবা আর একটা বিয়ে করছিল। ওই বউটাকে ছেড়ে দেওয়ার পর আমার মাকে বিয়ে করছে। জি। আমি যখন ছোট, কিছু বুঝি না, ঠিক এই মুহূর্তে দেখি আমার মা মাঝে মাঝে আসে আমাদের এখানে, কেঁদে আসে। কি হয়েছে, আজকে ভাত নেই, কালকে গা ফুলে গেছে, মেরে একদম ফাটাই দিছে, এইরকম ইত্যাদি ইত্যাদি। জি। তখন আপনার একদম ছোট বয়সে? হ্যাঁ, আমি খুব ছোট। আমরা 4 ভাই, 4 ভাইয়ের ভেতর আমি বড়। আচ্ছা। আমার বোন নেই। জি। তো আমার মা প্রচুর কাঁদতো। আমার নানিমা আবার যা ছিল, চাল ডাল খুদি যা পায় টোপলা করে দেয়, আমার মা নিয়ে যায়। এভাবে যখন আমি একটু বুঝে উঠি, আমি ক্লাস 2-তে পড়ি, ঠিক ওই মধ্যে একদিন আমি স্কুলে গেলাম। তো আমি একদম গ্রাম্য এলাকায়, আমাদের এলাকাটা একদম গ্রাম্য এলাকা, ওখানে কোনো প্রাইভেট বা কোনো কোচিং টোচিং এর কোনো ব্যবস্থা ছিল না। আমি লেখাপড়া খুব কম পারতাম, তো ভালো পারতাম না। তো মাস্টার আমাকে আঘাত করতে যায়, আর আমি ঘুরাই তাকাই, তো ডাং এসে আমার এই কপালের দিকে লেগে যায়। আমার চোখটা ফুলে অনেক বড় হয়ে যায়। মানে আমাদের বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পর আমার নানিমা বলে, কিরে বাবা তোর এখানে কি হয়েছে? উলিপুরি চিলমারি লোকের ভাষা, কেরে বাবা তোর এখানে কি হয়েছে? আমি বললাম যে স্যার মারছে। তো আমার নানিমা আবার আমার মামার কাছে নিয়ে যেয়ে বলতেছে, দেখ রে ছেলেটাকে মারে কি করছে। তো ওখানে সেই ধনত পরিবারের যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছিল, আমাদের নানাকে, তিনি ছিল। বলতেছে কি হয়েছে, এইদিকে আনতো। আমি নানা বলে ডাকি তাকে। তো ওনার কাছে গেলাম, উনি বলতেছে কি হয়েছে রে? আমি বললাম নানা স্যার মারছে। তখন ওই নানা আটাল থেকে নেমে আসলো, টং টং, ওখান থেকে নেমে এসে ওই স্কুলে গেল। স্কুলে যাওয়ার সাথে উনি আবার ওই ওনার জায়গাতে স্কুল। আচ্ছা। তো উনি যাওয়ার সাথে মাস্টার সবাই বেড়ে আসলো। তো উনি বলতেছে বাচ্চাটাকে মারবি তো মারার আর কোনো জায়গা নাই? কাছে না, আমি তোকে মারিনি, ওখানে তোর বুল্লা কামড়াইছে। তো ওই কথা বলার সাথে নানার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা ঢেল দিছিল। কপাল ভালো, ওর কপালে লাগে নাই, দেওয়ালে লেগে গেছিল। কাছে তুই এক অন্যায় করছিস, বাচ্চাটাকে চোখে মেরে, দ্বিতীয় অন্যায় করলি মিথ্যা কথা বলে। মানে যার সাথে আরো অনেকগুলো লোক আসলো, ওদেরকে বলতেছে একে বাঁধো, বাটাকে বাঁধো, আসি বেঁধে পিটাবো। পরে আবার স্যার আর অনেক সবাই অনুরোধ করে মাপ চাইলো। তারপর থেকে আর স্যারটা মারামারি করে না। ওকে। তারপর বাসায় গিয়ে দেখি এদিকে আমার চোখ ফুলে গেছে, ওদিকে মা এসে তার হাত ফুলে বসে আছে। কি হয়েছে? মারছে। মানে বাবা মেরেছে? বাবা মেরেছে, খুবই মারতো আমার মাকে। আমার বাবা খুবই মারতো, ভালো লোক ছিল না। রাত বিরাত 1-2টার দিক রিক্সা চালাতো, রিক্সা চলে আসতো, আসে নাই, কিছু নেই। কোথায় কোথায় ঘুরে বেড়াতো, কি করতো, কোন মহিলার পাশে পাশে ঘুরে বেড়াতো, কোনো ভ্যালু নেই। তারপর আবার ওই নানিমা আর কি করে, যা আছে টাকা পয়সা, খুদি চাল ডাল, ওইগুলো দেয়, নিয়ে যায়। 2 দিন 3 দিন করে উপাস থাকে, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। আর আমার বাবা, আমার ছোট তখন আমার ছোট আরো 2টা ভাই আছিল, ওদেরকেও পিটাতো, প্রচুর পিটাতো। জি। আর মানে যত মহিলা লোকের পেছে পেছে ঘুরে বেড়াতো, এটাই তার অভ্যাস ছিল, মহিলা লোকের পেছে পেছে ঘুরে বেড়া। কিছুদিন পর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো বাসায়। খাবার নাই বাড়িতে, একটা ঘর, সেখানে মা থাকে, বাবা থাকে, আমার ছোট 2টা ভাই থাকে। ওই মহিলাকে এনে কোথায় রাখবে? আমার মা খুব মানে কিছু বলতে গেলে আমার মাকে আবার ধরে মারে। মা আবার কেঁদে আমার নানা বাড়িতে আসলো। পরের দিন আবার মামা ওই মেম্বার চেয়ারম্যান সবাইকে ডেকে ওখানে যায়, যে একটা বৈঠক করে মিটিং করে মহিলাকে আবার 5,000 টাকা দিয়ে ওকে সরে দেওয়ালো। এভাবে বেশ আর তখন কিছুদিন আর কি চললো। চলার পর আবার একটা নিয়ে আসলো। এবার আর আমার মামা বলতেছে যে ওর সংসার করার প্রয়োজন নেই, তো ওর সংসার ও ছেড়ে দিয়ে আমাদের এখানে আয়, আমি তোকে কষ্ট করে হলেও পড়বো। মা আর মানতেছে না,
বলতেছে তোদের ওখানে যায় কি করি, বিয়ে মানুষের জীবনে একবারে হয়, অনেক কিছু আর কি, অনেক বোঝাপড়া করে ওই মহিলাটা অবশ্যই একই জায়গায় একই সংসার। হ্যাঁ, ওই মহিলাটাকেও ছেড়ে দেওয়া হলো আর কি। ওর পেছনে তো প্রায় 5-7 হাজার টাকা খরচ। তখন আমি 2 থেকে ক্লাস 3-তে উঠলাম। 3-তে উঠে যে বাড়ি, যে ধনিত্ব পরিবারের কাছে আমাদের আশ্রয় ছিল, ওনার বেটার বউ আবার ওই স্কুলের মাস্টার নেই। আমাকে বলতেছে, আনারুল তুই তো এখানে থাকিস, আমি তো আমার মেয়ে 2টাকে পড়াই, তুই এখানে আসি পড়লেই পারিস। আমি আবার ওখানে গিয়ে সকাল সন্ধ্যা 2 টাইম পড়ি। 3 মধ্যে মানে 6 মাসের মধ্যে আমি খুব ভালো একটা পজিশনে আসি যাই, কি পড়াশোনার দিক দিয়ে খুব ফার্স্ট। আমার ভালো লাগে পড়াশোনা করতে, পড়তেই থাকি আর কি। ক্লাস 5-এ উঠছি আমি। ক্লাস 5-এ যখন ভর্তি হলাম, ঠিক ওই মুহূর্তে আমার বাবা একটা মহিলাকে নিয়ে ঢাকা পালিয়ে গেল। ঢাকায় আসলো, এখন মা ওখানে কি করে খাবে, কিছু তো ওখানে নাই। আর আমি খুব ছোটবেলাতে আমার নানিমা আমাকে একটা গরু দিয়েছিল, যে বাবা তোকে তো কিছু দিতে পারবো না আমার জীবনে, তোকে এই গরুটা দিলাম, যা হবে এটাই তোর। তো ওই গরুটা আমি আবার ওদের এখানে দিয়ে রাখছিলাম যে আদি হিসেবে তোমরা পোষো। গরুটা আবার 2টা বাছুর দিয়েছিল, 2টা বাছুর। ওই গরুটাকে নিয়ে আমার মা সেই অবস্থায় ওই মুহূর্তে আবার মা আবার প্রেগনেন্ট ছিল আর কি। আমার মাকে নিয়ে আসলাম। গরু 2টা একটা বিক্রি করে দিয়ে ওই একটা ঘর, টিনের ঘর দিল আর কি। ওখানে আমার মা, আমার 2টা ভাই আর থাকে, আর আমি আমার তো নানা বাড়িতে থাকি। আমার মামা, আমার নানা এদেরকে পুষতেছে। এভাবে আমার ক্লাস 5টাও শেষ হয়ে গেল। আমার মামা আমার ক্লাস 5 শেষ না হতে বিয়ে করে ফেললো। আপনার মামা? আমার মামা একজন, আমার মাও একা, 2 ভাই বোন, বিয়ে করে ফেললো। তো আমার ক্লাস 5টাও শেষ হয়ে গেল। এখন মামাকে বলতেছি, মামা আমি হাই স্কুলে যাবো। ঠিক আছে, কালকে সকালে যাও, যা মাস্টারের কাছ থেকে কি কি লাগে লিখে নিয়ে আসবা। পরের দিন সকালে উঠে আমার মামা বলতেছে, বাবা দেখো 2টা লোক আমরা করি, তোর মা তোর ভাই, আবার তোকে পুষতে হয়, এত কিছু তো আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব না, বাট তুই কাজে লেগে যা, তোরা স্কুল যাওয়ার দরকার নাই, হাই স্কুল যাওয়ার তো দরকার নাই, তো এত পয়সা করে আমি কোথায় পাবো। কথাটা শুনে আমার আসমান ভেঙে মাথায় পড়লো। খুব কষ্ট করে কি করি না করি, মানে অনেকটা আর কি কষ্ট লাগতেছে। এমন সময় আমার নানা আসলো। আবার নানাকে বললাম, নানা মামা তো এরকম করে বলতেছে। আমার নানাকে কিন্তু নানাবা বলে ডাকতাম, আর নানিমাকে নানিমা বলে ডাকতাম, নানি বলে কখনো ডাকি নেই। ছোটবেলা থেকে মানুষ করছে তো, আমি যতটুকু জানি ছোটবেলায় ওদেরকে মা বাবা বলে চিনতাম আর কি। আমার নানা বলতেছে, তুই কালকে স্কুলে যাবি, তোর সমস্ত খরচ আমি বহন করবো, এইগুলো নিয়ে তো ভাবার প্রয়োজন নেই। ঠিক পরের দিন সকালে 9টা সাড়ে 9টার দিকে আমি ঘুম থেকে উঠে মানে খাওয়া দাওয়া করে স্কুলে গেলাম। 1:30টার দিকে আমার এক মামা নামে বন্ধু, ওর সাথে আমার ভালো রিলেশন, খুব রিলেশন। উনি গেল আমার কাছে, যে বলতেছে, আনুল চল বাসায় চল। কোন বাসায় কেন? স্কুলে আসলাম, আজকে ফার্স্ট জীবন স্কুলের, হাই স্কুলের, বাসায় যাবো কেন? কাছে তোর নানা মারা গেছে। ফাজলামি করার আর জায়গা পান নাই আপনি, এই জায়গায় সেই কথা বলার লাগবে? কাছে বাবা হ্যাঁ তোর নানা মারা গেছে। আমার যে কি করব আমি মানে দিশা পাচ্ছি না। ওই মুহূর্তে সাইকেলে উঠতে গেছি, পড়ে গেছি। তখন স্যার একটা দেখে আমাকে রিক্সা ভাড়া করে দিল, রিক্সা করে গেলাম বাসায়। দেয়া দেখতেছি ঠিক আমার নানা মারা গেছে। আমার মামা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কাদার লাগে না, পুরুষ লোক আমি জানি কাঁদতে পারে না, কিন্তু আমার আর দেহটা মানতেছে না। যে একজন আমাকে পড়াতে চাইলো সেও আজ দুনিয়া থেকে চলে গেল। আমার তো আর উপায় থাকলো না। নিজেকে কন্ট্রোল করে 10-15 দিন গেল, নানাবার যা করার লাগে আর কি সবকিছু করা শেষ হয়ে গেল। কিছুদিন পর আমার ওই মামার ঘরে কাজে যাচ্ছে, বলতেছি মামা আমিও যাব কাজে। কাজে গেলে পাশুন নিয়ে আয়। একটা পাশুন নিয়ে গেলাম। তখন ওই পটল মরিচ এগুলো নেলানি করতাম। সারাদিন শেষে 1 কেজি চাল আর 10টা টাকা হাতে ধরাই দিত। তো প্রথম দিন, ফার্স্ট দিন যেদিন 10 টাকা হাতে পেয়েছি, 1 কেজি চাল পেয়েছি, আমার খুব ভালো লাগলো। 10 টাকা পেয়েছি হাতে, আমার নিজের যাবে টাকা, আমার খুব ভালো লাগতেছে আর কি। যতটুকু কষ্ট করছি টাকা 10টা পেয়ে সবকিছু ভুলে গেছি, ভালো লাগতেছে। তো এই টাকা 10টা এনে মার হাতে দিলাম। মা বলতেছে আমাকে দেওয়ার দরকার নেই, তুমি আমাকে দিস, ওরা তো আমাকে পুষতেছে, আর তোর টাকা নিয়ে কি করি। তো এইভাবে বেশ মোটামুটি 6 মাসের মতো কাজ কাম করি। তো আমাদের গ্রামের পাশের গ্রামে একটা মেয়ে ছিল, ও দেখতে শুনতে মাশাআল্লাহ, গরিব মানুষের ঘরে এরকম মেয়ে খুবই কম হয়। ওদের বাড়িতে আমি যাতায়াত করতাম সকাল সন্ধ্যা। এক পর্যায়ে ভাবতেছি, একটা ছেলে একটা পরিবারের সকাল সন্ধ্যা যাতায়াত করলে কেমন দেখা যায়। তো ওর বড় ভাই ছিল, ওর বড় ভাইয়ের সাথে আমি দোস্ত পাতালাম। দোস্ত যেটাকে গ্রাম্য ভাষা বলে বন্ধু।
দোস্ত ওদের বাড়িতে ফের কন্টিনিউ যাতায়াত করতাম। যাতায়াত করতে করতে কোন একদিন আমার যে মামা ছিল একটা না, আমার ওর সঙ্গে যে কাজ কাম করি একদম অনেক বেশি সম্পর্ক। মামা বলতেছে যে ভাই না, যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে আমি সম্পর্ক করতে চাই। তো বললাম যে সম্পর্ক যদি করেন তো আপনি ওকে যা বলেন। তো বলতেছে না ভাই না, আপনি ওদের বাড়িতে যাতায়াত করেন, আপনি গিয়ে কথাটা বলেন। না বাবা, ওটা আমার দ্বারা সম্ভব না, আমি ওদের বাড়িতে যাতায়াত করি, বন্ধু হিসাবে দোস্ত হিসাবে যাতায়াত করি, এই কথাটা বললে ওরা হয়তো আবার অন্য কিছু মনে করতে পারে। কাছে না কিছু মনে করবে না, আপনি দেখেন একটু চেষ্টা করেন। ওকে। তখন আমি আবার ওই মেয়েটাকে বললাম আর কি। বলতেছে তোর মামা আমাকে পছন্দ করে, তুই আমাকে পছন্দ করিস না? না না, আমি কেন তোকে পছন্দ করবো, তোকে আমি আমার দোস্তর বোন হিসেবে চিনি, আর আমারও বোন হিসেবে আমি চিনি, আমি তোকে পছন্দ করি না। ঠিক আছে, তোর মামাকে যা বলিস, তোর মামাকে আমি পছন্দ করি। এভাবে আর কি চলতেছে ওদের সম্পর্কটা। বেশ মোটামুটি 1 বছরের মতো চললো। 1 বছরের ভেতরতে আমার মামা বিয়ের প্রস্তাব দিল মেয়েটাকে মেয়েদের বাড়িতে। তখন আমার ওই মামার বাবা ও আবার নিয়ে যা আরেকখানে বিয়ে দিয়ে দিল ওর কাছে, আর ওর বিয়ে হলো না। ওকে আমি প্রস্তাব দিলাম আর কি। যখন প্রস্তাব দিলাম তো বলতেছে আমি জানি তুই আগে থেকে আমাকে পছন্দ করিস, কেন যে বলিস না আমি জানি না, তবে আমি তোর মাম্মাকে কখনোই ভালোবাসি নাই, আমি তোকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি। তো আমার সম্পর্কটা প্রায় ওর সাথে 2 বছরের মতো চলে। একদিন আমি যার কাজ করি আমাদের গ্রামের পাশের গ্রামে, ওই বাড়িটাতে কেউ থাকে না, 3টা রুম ছিল। 3টা রুমে একটা রুমে ছিল পাটের সিন্ডা বার করার জন্য আমি রুমে ঢুকছি। তো রশিদা আমাকে দেখে ওই রুমে গিয়ে ঢুকছে। আর যে ছেলেটা কাজ করতেছি ওই আবার বাড়ি থেকে দেখছে, ওই বাড়ি থেকে দেখে যা সাথে তালা মেরে দিয়া বাইরে চলে আসছে। আমাকে বলতেছে তুই এখানে থাক, আমি চলে গেলাম। সকাল 8টা 8:30 দিক ঘটনা, তালা দিয়ে চলে গেছে। তো ও আসে তালা খুলে দিয়েছে প্রায় 3টা 3:30 দিক। আর আমি যে মাঝে মাঝে কাজ করতাম, এর মধ্যে আমরা মাদ্রাসা পড়তাম আর কি, সন্ধ্যার দিকে করে মাদ্রাসা পড়তাম 10-15টা ছেলে। তখন আমি কোরআন শরীফ পড়তাম। আমার মনে আল্লাহর একটা ভয় এসে গেল যে একটা মেয়েকে আমার রুমে, একে যদি আমি কিছু করি, আমি করবো কেন, আমি তোকে বিয়ে করবো আজ থেকে 2 বছর পরে। আপনি একপাক্ষিক ভাবে তাকে ভালোবাসতেন, কিন্তু সে আপনাকে ভালোবাসতো না, এরকম কিছু? না, সেও আমাকে ভালোবাসতো। তো আমি কোনো কিছু করবো কেন, কিছুদিন পরে তো আমি ওকে বিয়ে করবো, কিছু যদি করার প্রয়োজন হয় তো আমি বিয়ের পরে করবো। কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে আপনি? আমি তো পড়াশোনা বাদ দিয়ে দিলাম। কোন ক্লাসে পড়ার বয়স সে সময়? 9 হবে। তো আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করবো কেন? এগুলো ভেবে ওর জায়গাতে বসে, আমি আমার জায়গাতে বসে কোনো শব্দও করতেছি না। যদি শব্দ করি কেউ আবার যদি ফাঁক দিয়ে দেখে তো গ্রাম্য অঞ্চল তো মনে করবে অমুকের ছেলে অমুকের মেয়ে ঘরে পড়ে আছে, কুৎসারটাই দিবে। হ্যাঁ, আর বিশেষ করে আমি এই জিনিসটা খুব ভয় করতাম যে লোকে যেন এই কথাটা বলতে না পারে যে বাপও খারাপ তার ছেলেও খারাপ। এই জিনিসটাকে আমি তখনও ভয় করি আর আজকেও ভয় করি। তো আমি ওকে কোনো টাচও করলাম না, ওর জায়গায় বসেছিল, আমি আমার জায়গায় বসেছিলাম। ঠিক 3টা 3:30 দিকে ওই ভাইটা এসে ঘরের দরজা খুলে দেওয়ার সাথে আমি ওখান থেকে বাইরে হয়ে চলে আসলাম ও ঘরে থাকা অবস্থায়। এভাবে আবার কিছুদিন যাওয়ার পর কোন একদিন ওই আমাদের এইদিকে আসতেছে দোকানে খরচ নেওয়ার জন্য। তো আমার যে মামাটার সাথে ওর সম্পর্ক ছিল, মামাটা তো বিয়ে করে ফেললো, ওর বউ নাকি বাপের বাড়িতে গেছে, আর ওদের বাড়ির কাছ দিয়ে ওর রাস্তা, ঠিক ওই যাচ্ছে। তো ডাক দিছে, তো বলতেছে খরচ নিয়ে আসি। খরচ নেওয়ার জন্য দোকান থেকে আসার ওর রুমে গিয়ে ঢুকছে আর কি, ঘরে গিয়ে ঢুকছে। ঢোকার সাথে ওনা ধরে টান মারছে, বাইরে হয়ে চলে গেছে একদম বাসায়। ওর বাসা যাওয়ার পর ওই আমার মামাটা 2টা 3টার দিক ওদের ওই দিক গেছে, তো স্যান্ডেল দিয়ে পিটাইছে। আচ্ছা। তো আমি আসলাম, আমার মামানি কিন্তু এই বিষয়গুলো সবকিছু জানে, আমি যে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক। সম্ভব আপনি যেটা ভয় করতেছিলেন সেটাই হলো আর কি। হ্যাঁ, লোকজন উল্টাপাল্টা বলা শুরু করলো বা ধারণা করা শুরু করলো। হ্যাঁ, আমার মামানি আমার বিষয়টা পুরোপুরি জানতো আর কি। আমার মামানি আসার সাথে আমাকে বলতেছে তুই ওর সাথে সম্পর্ক করিস, দেখ হাইবর নাকি ওর অন্যায় হাত দিচ্ছে না কি করছে, ও আবার দেখে গেছে স্যান্ডেল দিয়ে পিটাইছে, ওইটা মেয়ে ভালো বাজে মেয়ে, হ্যান ত্যান হাবি যাবি অনেক কথাবার্তা বললো আর কি। আমি আবার ওদের ওই দিক গেলাম, যাওয়ার সাথে ও বাইরে হয়ে আসলো। বাইরে হয়ে আসে বলতেছে কিছু শুনছিস? আমি বললাম হ্যাঁ শুনছি। তুই পিটাইছিস কেন? বললে তুই শোনার পরও আমাকে এই কথাটা বললি, পিটাইছি কেন? হ্যাঁ, মামার মামা ঘরে একা ছিল, তোকে ডাকছে, তুই জানলা দিয়ে বলতি কি সমস্যা? তুই একটা পুরুষ ঘরে একা আছে, ইয়াং ছেলে, তুই ওর রুমে গেলি, তোর ওনার টান দেওয়াটা স্বাভাবিক ব্যাপার, তুই গেলি কেন?
হুম কাছে দেখ তুই তো তোমার আমার দালালি করার জন্য এখানে আসিস না, আর আমার রাগ উঠে গেলে আমি কিন্তু তোকে মারবো। তাই? হ্যাঁ তাই, তোকে মারবো আমি। তারপর ওখান থেকে আসার পর আমাদের এলাকার লোক 2-3 দিন পর এই মির্জাপুর আসে, ঢাকা মির্জাপুর জি ইট খোলায় কাজের জন্য। তো আমি ওদের সঙ্গে ইট খোলায় আসলাম কাজের জন্য। ইট খোলায় কাজ করতেছি, প্রায় 3 মাস কাজ করছি, একদম ভাটা সিজন শেষ করে দিয়ে। তখন তো মোবাইল ছিল না, হুম আর ছিল যদি বড় বড় ফ্যামিলির ভেতর, আমাদের ভেতর ছিল না। হুম 3 মাস পর গেলাম, যাওয়ার পর দেখতেছি মানে রাত্রে তো গেছি আমি প্রথম জীবনে ফার্স্ট বাইরে, মনে একটা কত আনন্দ। আর ঘুম মানে যা রাতে ঘুমাই নাই, সকালে উঠে ব্রাশ নিয়ে ওদের ওই দিক যা বসে আছি। তো আমার একটা ভাবি বলতেছে, কিরে কখন আসলি? মনে হয় তো সকাল সকাল আসছি। কিছু শুনিস না? মনে কি শুনবো, যে কালকে বিয়ে হয়ে গেছে। ওকে কেমন কথা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাল বিয়ে হয়ে গেছে। তো আমি আর কিছু না বলে ওখানে বসে আছি 12:30 অবধি। আমার মা যা ডাকতেছে, বাবা আয়, তোর জন্য ভাত পাক করছি, তুই এসে বসে আছিস, খাবি না? অনেক সময় পর আমার দোস্তটা বাসা থেকে বাইরে হয়ে আসলো, ওদের বাড়ি থেকে বাইরে হয়ে আসে, বলতেছে, দোস্ত তোমার নানা নানি, তোমার তো নানা নাই, নানি, তোমার মামা, তোমার মামি, এরা কেউ আমার বোনকে পছন্দ করে না। আর আমরা আপনি বাইরে থাকাকালীন আমরা আপনাদের বাসায় গেছিলাম, আমাদের বাড়িতে গেছিলাম এই প্রস্তাব নিয়ে, তারা কেউ রাজি না। তো আমরা কিছু না বুঝে আমরা ভাবছি যে কাজটা হবে না, আমার বোনকে বিয়ে করে দিয়ে দিয়েছি। বাট আমরা চাই না আপনি কোনো একটা ইয়া করেন আর কি, আমার বোনের সংসারটা যেন নষ্ট করে দেন না বা এরকম। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো কথা শুনে আমি চলে আসলাম। তার 2 দিন পর ছিল তার স্বামীর বাড়ি থেকে, প্রায় সন্ধ্যার দিকে আমি ঘরে বসে আছি। তো সে আমার মাকে বলতেছে, আসিয়া তো কার মুখে শুনছি যে আমি আলছি, তো বিয়ের যে কাপড়টা ছিল নতুন শাড়িটা সেটাও আর খুলে নাই, ডাইরেক্ট এসে আসে আমার মাকে বলতেছে যে বেটি আনাল ভাই করে বলতেছে ঘরে। আমি কিন্তু ঠিক এইভাবে বসে আছি। তো আমার এইভাবে উঠে আমার গলা ধরে এই যে মানে কান্না শুরু করলো, মিনিমাম হলো 1 ঘন্টার মতন কান্না। ওর কান্নাতে তো আমিও কাঁদতেছি। বললো, ভাই তুই কই গেছিলি? না আমি একটা ভুল কথা বলেছি, এই জন্য আমাকে ছেড়ে যাবি, আমি তো তোকে কত খুশি, আমার কোনো ব্যবস্থা আমি করতে পারিনি, আমি আর ওই বাড়িতে যাব না, ওরা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমার মাথায় শুধু একটা জিনিসই ওই মতো ঘুরতেছে, জন্ম মৃত্যু বিয়ে, এই 3 নাকি বিধাতা নিয়ে। দেখো তোমার বিয়ে যেখানে হয়েছে, আল্লাহ না চাইলে বিয়েটা হতো না, তোমার সাথে আমার ফুল ফোটায় নাই, এই জন্য তোমার সাথে আমার বিয়ে হয়নি, এইটাই শুধু মনে রাখবা। আর তোমার বাপও একজন মুন্সি মানুষ, আর আমার বাপও একজন পাজি লোক, তুমি যদি একটা কিছু করো তো তোমার বাবার দুর্নাম হবে, আর আমি যদি কিছু করি তো বলবে বাপাও খারাপ বেটাও খারাপ। তো সুতরাং এই জিনিসটা তুমি ভুলে যাও, যেখানে বিয়ে হয়েছে ওখানে সংসার করে খাওয়ার চেষ্টা করো। অনেক কিছু বুঝার পর সে চলে গেল। তারপর ওই ওর কান্না দেখে আমি আবার ওখানে থাকতে পারিনি, ওখান থেকে চলে আসলাম। মোটামুটি 2-3 মাসের ভেতরতে আমি বাড়িতে জানালাম যে আমি বিয়ে করব। আমার বয়স তখন 16-17 চলতেছে। তো আমার মামা বিয়ে করবেন মানে এই শোকটা ভুলে থাকার জন্য বিয়ে করবেন? হ্যাঁ আমি বিয়ে করব, বিয়ে না দিলে আমি আর কাজ কাম করবো না। তোমার মামা বলতেছে, গাছের সন্ধ্যে বেঁধে পিটালে তোর বিয়ের ভূত আপনি চলে যাচ্ছে। আমি বলছি যা করেন করো, আমি বিয়ে করব। ওরা আর পারলো না, 17 বছর বয়স আমার নাই পড়তে, আমি বিয়ে করলাম। বিয়ে করার পর আরো মানে মোটামুটি 1.5 বছরের ভেতরতে আমার একটা বাচ্চা হলো, ছেলে বাচ্চা। হ্যাঁ, আমি বিয়ে করার আগে কিন্তু আমার মামা আমাদেরকে জুদা করে দিয়েছিল যে বাবা তুই তোমার কাজ কাম করতেছিস, তো তুই তোর মাকে নিয়ে এখন আলাদা পেরতো খা। তো আমি আমার ছোট ছোট 2টা ভাই মাকে নিয়ে পেরতো খেতাম। আমার ছোট ভাই 2টা কিছু করতে পারতো না তখন আর কি, এই খুব ঘুরে ঘুরে বেড়াতো, গুলি খেলে বেড়াতো আর কি। তখন আমি পেরতো খাই। আমাদের পরিবারের সদস্য আরো একজন বেড়ে গেল, আমার বউ আসলো, একটু অভাব অনটন পড়ে গেল আর কি সংসারের মাঝে। কিভাবে চলতো? আমি একাই কাজ কাম করতাম। আর আমাদের যে প্রথম ফার্স্ট 2টা গরু কথা বলছিলাম না, একটা গরু বিক্রি করে তো এই ঘর দিয়েছিলাম, আর একটা গরু ছিল ওটা বিক্রি করে একদম জমি এগ্রিমেন্ট নিয়েছিলাম, ওটা থেকে কিছু ধান আসতো, আমি কাজ কাম করতাম। এবার আর কি কষ্টের দিন যা চলতো আর কি। তো 1.5 বছর পর আরো একটা সদস্য বেড়ে গেল। তখন আমার শ্বশুর বাড়ি থেকে গুজব আসা শুরু হয়ে গেল যে ওদের মেয়ের নাকি ভাত খেয়ে পেট ভরে না, অনেক অনেক মানে অনেক দুর্নাম। তো আমার মা আমাকে ভাতের পাতে বসে বলতেছে, বাবা আমি তোকে একটা কথা বলবো, তুই শুনবি? মা বল, কি বলবি? বলতেছে তোর শ্বশুর বাড়ি থেকে অনেক কথাবার্তা আসতেছে, তোর বউ নাকি ভাত খেয়ে পেট ভরে না,
তো বাবা আমাদের আশা বাদ দে, আমার এনামুল তো একটু একটু কাজ কাম করতে পায়, আমাদের একদম জমি আছে, আমরা যেভাবে চলি বাবা, তুই তোর বউকে নিয়ে জুদা খা। যেটা মানে আলাদা হয়ে যাও, হ্যাঁ আলাদা হয়ে যাও। আমি যদি আলাদা হয়ে যাই তোরা কি হবে? কাছে বাবা আমাদের কথা তুই ভাবিস না, তুই আলাদা হয়ে যা, এটা আমার আদেশ, আমি তোর উপর আমার কোনো ইয়া নাই আর কি। তখন আমি আমার বউ আলাদা হয়ে খাচ্ছি, তো আমার মাথায় মানে আমরা যা খাই ততটুকু আমার মারা পায় না। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার মারা মাঝে মাঝে উপাস থাকে আর আমরা ফির ভাত খাবো। তখন আমি অলস হয়ে গেলাম, কাজ কাম করা বন্ধ করে দিলাম, যে আমার স্ত্রী নাকি ভাত খেয়ে পেট ভরে না, তো ভাত খেয়ে পেট ভরুক এখন। তখনও আমি পুরো অলস হয়ে গেলাম, আজকে কাজ করলে আর 2-4 দিন কাজ করি না, এভাবে আবার অভাব অনটনে মানে জরিজন্য হয়ে গেলাম আর কি। তখন আমার মা আমাকে গালিগালাজ করতেছে, বাবা দেখে আমাদের কথাবার্তা ভেবে তুই এভাবে কাজ কাম করতেছি না, তোরও একটা বাচ্চা আছে, বাচ্চাটা দুধ পায় না, ওর মা উপাস থাকে, তো এইভাবে চললে হবে, তুই বাবা কাজ কাম কর, মানে অনেক কথাবার্তা কইলো আর কি। তখন সৈয়দপুরে আমাদের একটা হার্ডবোর্ড ফ্লাইউড কোম্পানি ছিল, ওখানে যে আমি ভর্তি হই আচ্ছা কাজের জন্য। তো প্রথম মাস আমি 3,000, 3,500, 4,000 টাকা করে পাই, মোটামুটি 1 বছরের মতো এভাবে 4,000, 4,500 করে পাই। 1 বছর পর আমাদের কোম্পানিটা আমাদেরকে মানে যে কাজটা আমরা করি ওই কাজটা কন্ট্রাক্ট দিয়ে দেয়। কন্ট্রাক্ট দেওয়ার পর ওখানে আমাদের বেতন আসে যায় প্রথম মাসে 8,000 টাকা। আচ্ছা, তারপর ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আমার প্রায় 16,000, 17,000 টাকা মাসে এসে গেল। তখন আমার ওই দিকে প্রায় মোটামুটি কিছুটা ক্যাশ হয়ে গেল। আমার ছোট ছোট ভাইগুলো ওরা কিছু ক্যাশ করে ফেলছে ইতিমধ্যে, কষ্ট করে হলো কিছু ক্যাশ করছে। তো মা বলতেছে, বাবা পরের জায়গা তো সারা জীবন থাকা যাবে না, একটু জায়গা নেই। তখন 4 ভাইয়ে বুদ্ধি করে আমি আবার এনজিও থেকে কিছু টাকা উঠালাম, উঠে আবার ওই জায়গা নিলাম 20 শতক। 20 শতক জায়গা নিয়ে ওটা 200 কিলোমিটারের মতো গাছ লাগাই দিলাম। তো ওখানে হ্যাঁ জায়গা নেওয়ার পর আর কিস্তিতে ঢুকলাম। তো তখন আমার বউ বলতেছে যে আমার তো একটা বাচ্চা হওয়ার প্রায় 4 বছরের মতো হয়ে যাচ্ছে, তো আমরা আর একটা বাচ্চা নেই না, আরো কিছুদিন যাও, এভাবে বাচ্চা নেওয়া যাবে না। মোটামুটি 5-5.5 বছরের সময় আমরা আর একটা বাচ্চা নিলাম। তো বাচ্চাটা যেদিন দুনিয়া ভূমিষ্ঠ হয় সেদিন আমার স্ত্রী খুব পেট ব্যথা করতেছে। তো আমি 9টা 9:30টার দিক ডাক্তারকে ফোন দিলাম। 9:30টার দিক ডাক্তার আসলো, 2টা ব্যথার ইঞ্জেকশন দিল। দিয়া মোটামুটি ইনশাল্লাহ প্রায় আধা ঘন্টা পর বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর উনি বললো যে 1,400 টাকা দাও। 1,400 টাকা ওকে দিলাম, ও নিয়ে চলে গেল, বলছে যে বাচ্চাকে কালকে নিয়ে বড় ডাক্তারের কাছে যাবে। পরের দিন সকালে নিয়ে এনামুল ডাক্তারের কাছে গেলাম সৈয়দপুরে, শিশু বিশেষজ্ঞ। উনি আবার বাচ্চাকে ওজন টোজন নাপে বলতেছে বাচ্চাটা ঠিক আছে, তবে প্রয়োজন খাইছে, তো কিছুটা সমস্যা আছে, তো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। তো চিকিৎসা যা যাবতীয় দিল, তো দেওয়ার পর বাড়িতে আসলাম। তো আমাদের এলাকায় একজন ডাক্তার ছিল, শহীদুল ডাক্তার, উনি আমাকে ভাই বলে ডাকতো। ভাই কালকে তুই ফোন দিয়েছিলিস, আমি খুব অসুস্থ, যেতে পারি নাই। তো কোন ডাক্তার ছিল? মানিক ডাক্তার। কি করছে? 2টা ইঞ্জেকশন দিয়েছে ব্যথার। কত টাকা নিয়ে গেছে? 1,400 টাকা নিয়ে গেছে। 2টা ইঞ্জেকশনের দাম 28 টাকা। 2টা ইঞ্জেকশন 28 টাকা দাম দিয়ে ও 1,400 টাকা নিয়ে গেল। আমি গেলে 150 টাকার বেশি কেউ দিত না। তো আমারও মনটা ওই জায়গায় খারাপ হয়ে গেল। ডাক্তার 28 টাকার ইঞ্জেকশন দিয়ে 1,400 টাকা নিয়ে যায়, মানে ডাক্তার উপরে আমার কিছুটা হলো ওই জায়গায় খুব সৃষ্টি হয়ে গেল আর কি। তারপরে আমার বাচ্চাটা টাইফয়েড নিউমোনিয়া, আবার মোটামুটি কয়েকদিন পর টাইফয়েড নিউমোনিয়া হয়ে গেল। আবার এনামুল স্যারের কাছে নিয়ে গেলাম, তো বলতেছে টাইফয়েড নিউমোনিয়া হয়ে গেছে, তো নীলফামারী সদরে নিয়ে যাও। নীলফামারী সদরে নিয়ে গেলাম, ওখানে যা 4-5 দিন থাকে বাড়ি আসলাম। বাড়ি আসার পর মোটামুটি 1 মাস পর 1.5 মাস পর আবার বাচ্চাটা টাইফয়েড নিউমোনিয়া। ইতিমধ্যে জমি নেওয়ার পর আমার কাছে টাকা পয়সা নেই, আর ইদানিং বাচ্চাটার বারবার টাইফয়েড নিউমোনিয়া পড়ে যাচ্ছে। ইতিমধ্যে আমার কিছু টাকা ঋণ হয়ে গেল। তখন এনামুল ডাক্তার স্যারের কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে 2টা ভ্যাকসিন দাও টাইফয়েড নিউমোনিয়ার, হয়তো তারপর আর না হতেও পারে। 2টা ভ্যাকসিন দিলাম, দেওয়ার পরও বাচ্চার মানে অসুবিধা আর কমতেছে না। কিছুদিন পর আফরোজ ডাক্তার সুমি ম্যাডামের কাছে নিয়ে গেলাম। তো ওখানে উনি আবার বিস্তারিত ভাবে কিভাবে খাওয়াবে, কিভাবে ঘুমাবে, কিভাবে শোয়াবে, কিভাবে কি করার লাগবে আর কি বিস্তারিত বুঝাই দিল। বলতেছে আর নিউমোনিয়ার কোনো ইনজেকশন দেওয়ার লাগবে না, এগুলো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো মোটামুটি তখন থেকে বাচ্চাটা আল্লাহর রহমত ঠিক আছে। এই ইতিমধ্যে বাচ্চাটা বয়স প্রায় 1 বছর পার হয়ে গেছে আর কি। তখন আমার স্ত্রীর আবার সুতিকা, এই আজকে
ভাত খাচ্ছে না, কালকে হ্যান করতেছে, এই অমুক তমুক করতে করতে ও একদম অবস্থা খারাপ হয়ে গেল। তখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আনোয়ার ডাক্তারের কাছে। তো উনি বলতেছে কিছু সমস্যা নাই, ওষুধপাতি খেলে সে ভালো হয়ে যাবে। দিয়ে দিল ওষুধ, মোটামুটি 1 মাসের মতো চললো আর কি। ওষুধ খাওয়ার পর ও কমতেছে না, যখন না কমতেছে তখন হামদাদ নিয়ে গেলাম। হামদাদ 70 টার্মিনালে হামদাদ নিয়ে গেলাম। হামদাদ নেওয়ার পরও ওরা প্রায় 24-2500 টাকা নিল, ঠিক হয়ে যাবে। 15 দিনের ওষুধ দিল। 15 দিন পর আবার নিয়ে গেলাম, ও ওষুধ খেয়ে কমতেছে না। আমি তখন বললাম যে দেখো আমার কাছে তো টাকা পয়সা নেই, তুমি তো ভালো করে জানো, যা টাকা ছিল বাচ্চাটার পাশে সবকিছু খরচ হয়ে গেছে। আবার তোমার পাশে তো মোটামুটি 5-7 হাজার টাকা চলে গেল, আমার আর ভাই ব্যবস্থা নেই, তুমি দেখো তোমার বাবার বাড়িতে যাও। বলছি ঠিক আছে, আমাকে রেখে আসো। ওই রিক্সা করে ওখানে রেখে আসলাম। এখানে বাচ্চাটার প্রায় 1 বছরের মতন টাইফয়েড নিম্নে আছে। আমার স্ত্রী গোসল করা যাবে না, হ্যান ত্যান হাবি যাবি। আমার মানে আমি তো একটা ছেলে মানুষ, আমার তো কিছুটা খারাপ লাগে আর কি, মন খারাপ হয়। আবার ইতিমধ্যে আমার বউর সমস্যা। একদিন কোম্পানিতে গেলাম না, কোম্পানিতে না যেয়ে সোদপুর প্লাজা যেয়ে উঠলাম। ওখানে একজন দালাল ছিল, ওই পতিতাদের দালাল। ওর সাথে আমার কিছুটা মানে ওখানে কাজ করি তো কিছুটা পরিচিত। তো ওকে বললাম যে ভাই এরকম এরকম সমস্যা আছে, এগুলা কোনো ব্যাপার হল। কি সমস্যা বলেছেন? ভাই আমার বাচ্চার সমস্যা, আমার স্ত্রীর সমস্যা, বিশেষ করে আমি আর কি এই জায়গাতে আমার খুব প্রবলেম হচ্ছে। তো আমার একটা মেয়ে লাগতো, হলে আমার খুব ভালো হতো আর কি। এগুলোর ব্যাপার হলে 1000 সোদপুরে 1000 পাওয়া যায়। আমি বললাম যে তাই নাকি। ওকে আপনি চিনতেন কিভাবে এই ছেলেটাকে? আমাদের কোম্পানির পাশে থাকে আর কি, মোটামুটি 500 গজ দূরে হবে। কন্টিনিউ হোটেলগুলোতে যেতাম চাটা খাওয়ার জন্য, ওখানে আর কি, ওখান থেকে কথাবার্তা হতো। এর আগে আপনি এই ধরনের সম্পর্কে জড়ান না? এর আগে আমি এখন পর্যন্ত কাউকে বেটা কথা বলিনি, কেউ আমাকেও বেটা কথা বলেনি। আচ্ছা। আর কারোর সাথে আমার কোনদিন মারামারিও তো হয় নাই। আমাকে আমার এলাকার লোক খুব যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলে রাখি, এই ভদ্রলোক এসছেন সৈয়দপুর নীলফামারী থেকে, তাই কি ভুল বলেছি আমি? না আচ্ছা ঠিক আছে। উনি 10 ঘন্টা জার্নি করে এসছেন এবং ওনার যে ভাষাগত ব্যাপার স্যাপার সেগুলো একটু ওই অঞ্চল ভিত্তিক, একটু খেয়াল রাখবেন প্লিজ। তার মানে আপনার ওয়াইফের প্রবলেম ছিল এবং সেই সময়টাতে আপনার ওয়াইফের সঙ্গে যে সম্পর্কটা থাকা উচিত সেটা ছিল না, যে কারণে আপনি ওই লোকের শরণাপন্ন হলেন। তারপর ওই জায়গাতে গেলাম। তো প্রথম দিন তো মোটামুটি ভালো লাগলো, দেখতে শুনতে মেয়েটা খুব ভালো ছিল আর কি, ভালো লাগলো। তো আমি ওখান থেকে ব্যাগ হয়ে আসার পর, আপনি যে ধরনের কাজে জড়াচ্ছেন এটাকে আপনার স্ত্রীকে জানিয়েছেন? আপনার স্ত্রীর অনুমতি ছিল? আমার স্ত্রী ওই মুহূর্তে খুবই মানে ওর সঙ্গে কথা বলার মতো কোনো ভালো ইয়ে ছিল না। কি হয়েছিল না ওই সময়? কি হয়েছিল? ছুতিকা, না খেয়ে একদম অবস্থা খারাপ ওর। আপনার ওই তখন বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স তখন 1.5 বছর পার হবে আর কি। 1.5 বছর পার হবে। ওকে, তারপর ওখানে গেলাম। একদিন যাওয়ার পর ওখান থেকে ব্যাগ হওয়ার পর আবার মোটামুটি 10 দিন পর আবার ওই জায়গাতে গেলাম। আবার ওই জায়গাতে গেছি আর কি, সেম ওই জায়গাতে যাওয়ার পর তো আমি ওখান থেকে আসতেছি, তো আমার খারাপ লাগতেছে, কেমন একটা ভাব আসতেছে আমার ভেতর থেকে। পেশাব করার পর আমি ভালো লাগতেছে না, খিটখিট লাগতেছে। তো ওখান থেকে আসার পর বাড়িতে চলাফেরা করতেছি, তো ততটা ভালো লাগতেছে না। তারপর আগে ওই জিনিসটা আমি মাথা থেকে ডিলিট করে দিলাম। জিনিসটা মনে হয় না, এই যে এগুলো জায়গা যাবো না, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও, আমি আর এই ব্যাপারে জড়াবো না, আমি আর এইগুলো ব্যাপারে জড়াবো না। একদিন আমি ঘুম থেকে উঠি নাই, তো আমার মা বলতেছে বাবা আনারুল উঠ, তোর স্ত্রী নাকি মারা গেছে। কি বলেন? আমি ঘুম থেকে কোথায় ছিলেন ওই সময়? আপনার স্ত্রী কোথায় ছিল? আমার স্ত্রী ছিল আমার শ্বশুর বাড়িতে, আমি আমার বাড়িতে। আমি ঘুম থেকে ধরফড় করে উঠে বললাম যে মা কি হয়েছে? তোর স্ত্রী নাকি মারা গেছে। আপনি কার মুখে শুনলেন? কাছে তোর শালি এদিক দিয়ে কান্দিতে গেল, বলতেছে চাম্পি মারা গেছে। তো আমার মাকে বললাম যে আমাকে 5000 টাকা দাও, আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাবো। মা বলতেছে বাবা আমার কাছে 20 টাকা। তো আমার মাকে ডাক দেখালাম, ডাক দেওয়ার সাথে সাথে আমার মা আবার 5000 টাকা কোথা থেকে যেন এনে দিল। আমি সাইকেলে উঠে সঙ্গে সঙ্গে ওদের কাছে বাড়িতে গেলাম। বাড়িতে যেতে না মরে নাই, তবে স্মরণপূর্ণ মরণ। কান্না দেখে মনে করেছে মারা গেছে। হ্যাঁ মারা গেছে, এতটাই খারাপ অবস্থা ছিল। এতটাই খারাপ অবস্থা। তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে কই নিয়ে গেছিলেন? কাছে এক ফকিরের কাছে নিয়ে গেছিলাম। কি বললো ফকির? নাগানি করছে আপনার আম্মা। আমাকে ওখানে আমার শ্বশুর শাশুড়িরা যারা আছে, ফুফু শ্বশুর, খালা শ্বশুর, সবাই আমাকে বেঙ্গি ধরলো যে তোর মা আমাদের মেয়েকে নাগানি করে আছে, মরণ পথে ঠেলে দিয়েছে, তোর মা একটা ডাইনি, হ্যান ত্যান হাবি, অনেকগুলো কথাবার্তা। আমার মা কিন্তু যথেষ্ট ভালো, এত ভালো মা আমার জানা সত্ত্বে আর
দুইজনকার হয় না। আমার জানা সত্ত্বে আমার মা এত ভালো, এর মতো মা আর হয় না। আমার মা যে জায়গায় সংসার করে খেয়েছে 14 বছরের মতো, ওখানে কোনোদিন কারোর সাথে কোনো কাঁচাল হয়নি। ওই জায়গার লোকও খুব ভালো। ঠিক আছে, দরকার নেই। তারপর কি হলো, ঘটনা সামনে থেকে যান। ইতিমধ্যে আমার বাবা ওখান থেকে ঢাকা থেকে ব্যাগ দিল আর কি। ঢাকা থেকে ব্যাগ দিয়ে, হ্যাঁ এই ঘটনাটা ঠেকাই দিই নাকি স্যার। তো আমি বললাম যে দেখেন আমার মা নাগানি যা করছে আমি মেনে নিলাম, আপনাদের মেয়েকে সাজায় দেন, আমি রংপুরে নিয়ে যাব। তারা বললো যে আমরা এখনই ফকিরের কাছ থেকে নিয়ে আসলাম, অনেক দোয়া তাবিজ দিছে, অনেক ওষুধপাতি দিছে, মনে ঠিক আছে আপনারা আপনাদের মতো করেন, আমি আমার মতোই করি। আমি তখন আমার স্ত্রীকে ভ্যানে করে উঠাই নিয়ে রংপুরে নিয়ে আসলাম আবু কালাম আজাদ স্যারের কাছে। তারপর তো স্ত্রীকে রংপুর থেকে ওখানে নিয়ে গেলাম। আজাদ স্যার বললো যে কোনো সমস্যা নেই, এটা না খেয়ে এরকম হয়েছে, তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো উনি 10টা পল্লী স্যালাইন শরীরে দেওয়ার জন্য লিখে দিল। তো ওইগুলো ইতিমধ্যে 20 দিন খেতে মানে শরীরে দিতে দিতে আমার স্ত্রী মোটামুটি আর কি সুস্থ হয়ে আসলো। তো ঠিক এই মুহূর্তে আমি একদিন ঘুমের বিছানায় পেশাব করে দিলাম। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর তো আমি ভাবতেছি যে হয়তো স্বপ্নতে কেউ বলে নাকি পেশাব করে, আমি হয়তো ঘুমের ঘরে স্বপ্নতে পেশাব করছি। আমার তো মনে পড়তেছে না, আমি যে স্বপ্নতে পেশাব করলে মানুষের মনে পড়ে, তো আমার তো মনে পড়তেছে না। তো মা বলতেছে বাবা কোম্পানিতে যাবি না? আমি বললাম যে না যাব না বলে আবার শুয়ে থাকলাম। কিছু সময় পর উঠে যা কেতা কম্বল আছে সবকিছু ধুয়ে দিচ্ছি। তা মা বলতেছে কি হয়েছে? আমি বললাম যে আজকে আমার পেশাব করছি বিছানায়। কছে আমাকে দিলে তো আমি ধুয়ে দিতাম। আমার পেশাব কেন তুমি, আপনার ধোয়ার প্রয়োজন নেই, আমি নিজে নিজে ধুচ্ছি। এই কথা বলে মা চলে গেল। আমি ওগুলো ধুয়ে রোদে দিয়ে আমার মাথায় শুধু ওইটা ঘুরতেছে যে আমি বিছানায় কেন পেশাব করলাম। এই বয়সে তো এরকম হওয়ার কথা না। দোকানে গিয়ে বসে টিভি দেখতেছি, লুঙ্গি পরা ছিল, তো দেখতেছি লুঙ্গির পেছন দিকটা ভিজে গেছে। ওহো, লুঙ্গির পেছন দিক কেন ভিজে গেল? তখন মানে উঠে দাঁড়াবো না, আবার 2-3টো পেশাব বার হয়ে গেল। ভাবতেছি যে এটাই সমস্যা হতে পারে। আচ্ছা, আপনি ওই মেয়েটার কাছে যাওয়ার কতদিন পরের ঘটনা এটা? মোটামুটি 1 মাস। 1 মাস পরের ঘটনা? 1 মাস পরের ঘটনা। তো আমার 2-3টো পেশাব বার হয়ে গেল যখন। এর আগে তো কখনো এই ধরনের কোনো কিছু হয়নি? না, এর আগে কখনো এই ধরনের কোনো কিছুই ছিল না আমার শরীরে। এর আগে কখনো একটা ইনজেকশনও আমি দেই নাই। আল্লাহ আমাকে এতটা সুন্দর রাখছিল। তারপর পরের দিন রাতেও আমার বিছানায় পেশাব হয়ে গেল। একই জিনিস হচ্ছে, একই মানে সেম। যখন মোটামুটি 3-4 দিন হয়ে গেল, আমার স্ত্রী তো এদিকে একটু সুস্থ হয়ে উঠছে। তোর মা বলতেছে তোর বউকে যা নিয়ে আয়, এগুলা প্রতিদিন ধোয়াধুয়ি তো আমার পক্ষে সম্ভব না, তোর বউকে নিয়ে আয়। তো আমার বউকে নিয়ে আসলাম। তো আমার বউ আসার পর বলতেছে যে কবিরাজের কাছে যাই। কোন কবিরাজের কাছে যাবে? তখন বাবুন্ডি গিয়ে কবিরাজের কাছে গেলাম। আপনার প্রবলেম নিয়ে নাকি? আমার প্রবলেম নিয়ে। আচ্ছা। তো উনি আবার পানি পড়া তাবিজ তবিজ যা কিছু দেওয়ার দিল। তো আমি আবার তাবিজ কবিজে বিশ্বাস করি না। আমি তখনও বিশ্বাস করি না, আর এখনো বিশ্বাস করি না। তাবিজটা তো পড়ি নাই, পানি পড়া গুলো যেগুলো দিয়েছে ওগুলো খাইছি। তো আমার পেশাবের কোনো উন্নতি নাই। আমি বসে আছি, আমার পেশাব বাইরে হয়ে যাচ্ছে, আবার ঘুমের ঘরে পেশাব বাইরে হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে। তো আমাদের এলাকায় কবিরাজ আসলো, এসে বলতেছে এটা নাগানি হয়েছে আর লিভারেরও কিছু সমস্যা আছে। মানে আপনি কোনো কিছু হলে কি আপনাদের ফ্যামিলিতে ফার্স্ট কবিরাজের কাছে যেতেন? হ্যাঁ। ডাক্তারের কাছে আগে যেতেন না? ডাক্তারের কাছে আমি যেতাম, কিন্তু আমাদের পরিবার থেকে এটা যেত না। ওকে। আর গ্রামও তো মহিলারা এরা ফুক ফাঁকে বেশি বিশ্বাস করে। তো লিভারের সমস্যা আছে এবং ফুক ফাঁক মানে নাগানি কিছু আছে আর কি। তো আমার বাবা বলতেছে সমাধান 5,000 টাকা দেন, সমাধান হয়ে যাবে। তখন আমার মা ওখানে 3,000 টাকা দিল, উনি কিছু ঔষধ দিল, আর আমাকে বলতেছে প্রত্যেকদিন সন্ধ্যার পর যা আটিয়া কলার গাছের শিপা 3-4টা চেয়েছে, ওখানে একটা পত্র রাখাই দিয়ে আসবে, অনেক কিছু রস পড়বে, ওইটা প্রত্যেকদিন সকালে করে খালি পেটে খাবে। তো আমি আটিয়া কলার গাছ খুঁজে পাই না, হয়তো কবরস্থানে গিয়ে পেলাম। আটিয়া কলা মানে যেটাকে বলে হচ্ছে কাঁচা কলা, মানে ওই যে তরকারির কলা যেটা? না তাহলে আটিয়া কলা একটা কলা আছে, বিচি কলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। তো ওই কলার গাছ একটা কবরস্থানে গিয়ে পেলাম। তো সন্ধ্যের দিকে যেতাম না, 8টা 8:30টার দিকে যা শিপাশি আছে দিয়ে আসতাম। পরের দিন পত্র উছলেই পানি পড়ে যেত, এতগুলো পানি বার হতো। আচ্ছা। তো ওইগুলো লাগাতার 15 দিন খেলাম, আমার পেশাবের কোনো উন্নতি নাই। এদিকে আমি যে কোম্পানিটাতে আছি, আমার ছাড় ডাকলো, ছাড় ডেকে বলতেছে তুই গত 9 মাসে অ্যাবসেন্ট করছিস 3টা, আর এই 3 মাসে অ্যাবসেন্ট করলি 45টা, তোর অ্যাবসেন্ট দাঁড়ালো 48টা অ্যাবসেন্ট দাঁড়ালো। তো এখানে তো ছুটি আছে, শুক্রবার ছুটি, আর
সরকারি ছুটি মুটি এগুলো ইত্যাদি আছে। তো তুই যে 48টা অ্যাবসেন্ট করিস বছরে, তো আমার এরকম শ্রমিকের প্রয়োজন নেই। স্যার আপনি তো জানেন আমার পেশাবের সমস্যা, ভালো করে জানেন, আমার শরীরটা দুর্বল, আমি ডিউটি করতে পারতেছি না, এগুলো জায়গায় এগুলো কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নেই। মানে আমার স্যারটা কিন্তু ভারতী, ওর মুখের ভাষা খুবই খারাপ ছিল, জঘন্য ভাষায় গালি দিয়ে বলতেছে, তোকে আমি আরো 4 মাস সময় দিলাম, এই 4 মাসের ভিতর তুই যদি সুস্থ হয়ে আসতে পারিস তো আয়, আর এই 4 মাসে তুই কয়টা অ্যাবসেন্ট করবি আর কয়টা প্রেজেন্ট করবি এগুলো আমার দেখার বিষয় নেই, আমি তোকে ছাড় দিয়ে দিলাম। তো মোটামুটি 4 মাস জানি, সেই দিনে আমি ডিসিশন দিলাম, আমার মামাটাকে ডাকলাম যে মামা চলেন আমি যাই, রংপুরে যাই, মানে ডাক্তারের কাছে যাবো। তো আমার বললো যে ঠিক আছে। শুক্রবার দিন রংপুরে আসলাম আবু কালাম আজাদ স্যারের কাছে, 5,000 টাকা নিয়ে আসলাম। তো টাকা পয়সা কিন্তু আমার হাতে নেই, তো টাকা পয়সা একদমই নেই, ওটা আমার কাছ থেকে নিয়ে আসছি 5,000 টাকা। আবু কালাম আজাদ স্যারের কাছে আসলাম, তো স্যার দেখে আবার রিপোর্ট দিল ইত্যাদি, মানে যাবতীয় রিপোর্ট দিল আর কি। রিপোর্ট গুলো করার পর মানে শুক্রবার দিন ছিল আলট্রাসোনোগ্রাম, মানে প্যাথোলজি স্যারটা ছিল না, নামাজে গেছিল, সবগুলো রিপোর্ট হয়ে গেছে, খালি প্যাথোলজিটা এখনো হয় নাই। তো স্যার আসলো, নামাজ পড়ে আসে, মেশিনটা আমার পেটে যেই মাত্র দেওয়ার সাথে করছে, ওই বাবা কি হয়েছে তোমার পেটে, এত ইনফেকশন ভরে গেছে তোমার পেট, তোমার পেশাবে জ্বালা হয় না? না স্যার আমার তো পেশাবে জ্বালা হয় না, তবে গভীর পেশাব হয়ে যায়। না তোমার পেশাবে জ্বালা হয়? স্যার হলে হতে পারে, আমি এটা লক্ষ্য করিনি এতদিন। হ্যাঁ তোমার পেশাবে জ্বালা হয় বলে এই রিপোর্ট গুলা কিছু সময়ের ভিতরে পেয়ে গেলাম। তো আবু কালাম আজাদ স্যার কাছে আমি আর গেলাম না, ওই আমার মামাটা কাগজপাতি গুলো নিয়ে গেল। তো আমার মামাটাকে বলছে যে স্যার জোর পেশাবে যথেষ্ট ইনফেকশন আর আরো কিছু সমস্যা আছে, তো 19 দিনের ওষুধ দিলাম, 19 দিন পর আবার আসো। তো এইদিকে মার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছি, এদিকে আবু কালাম আজাদ স্যার জনক বললো যে 19 দিন পর আবার নিয়ে আসেন। তখন স্যার ওই কয়েকদিন পর বেতন পেয়েছি, বেতন পেয়ে মাকে 5,000 টাকা মার কাছ থেকে নিয়েছি, মাকে দিয়ে দিয়েছি। তো 19 দিন পর আর স্যারের কাছে আসা হয় নাই। তো 25 দিনের মাথায় যে আমার শরীরে আর পাচ্ছে না, আমার পা রক টানতেছে, আমার নিঃশ্বাস খুব মানে মুখ দিয়ে আসতেছে, তখন আমার ভালো লাগতেছে না। আমি স্যারকে বললাম স্যার আমার ভালো লাগতেছে না, আমি বাসায় চলে যাব। তো স্যার বললো ঠিক আছে যাও, তোর কিছু টাকা বেতনের আছে তুই নিয়ে যাবি। স্যার বলতেছে দেন স্যার, দিলে তো ভালো হয়। তো স্যার আমাকে ওই মুহূর্তে বেতনের না 2,500 না 3,000 টাকার মতো পেলাম। তো ওইটা দিয়ে বলতেছে ডাক্তারের কাছে, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছি যে তোর অসুখ সারতেছে না? স্যার আবু কালাম আজাদ স্যারের কাছে গেছিলাম, তো 19 দিন পর ডাকছে, আমি যেতে পারিনি টাকার অত অভাবে। স্যার ওই বলে জ্যাব থেকে যাবে হাত দিয়ে 5,000 টাকা আমাকে বার করে দিল, বলতেছে যা ডাক্তারের কাছে যা, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা কর, আর চিকিৎসা করে কোম্পানিতে ফিরে আয়। তো টাকা নিয়ে আসিয়া আমি বাড়িতে আসি। তো ঠিক সন্ধ্যের দিকে আমার ওই মামার নামে বন্ধুটা আসলো, আসি বলতেছে বাবা কেমন লাগতেছে এখন? আমি কেঁদে দিলাম ওই মুহূর্তে, আমার মানে একদম ভালো লাগতেছে না, খুব অস্থিরতা লাগতেছে, অস্থির ফিল করতেছি, একদম ভালো লাগতেছে না, আমি আর পারতেছি না। আমার ডাক্তার কি বললো তখন যে কি কারণে আপনার এটা হয়েছে, এরকম কিছু বলেছে? তখন ওই আবু কালাম স্যার কিছু বলে নাই। আচ্ছা, তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি আর পারতেছি না, আমার খুব অস্থিরতা লাগতেছে, আমি মানে কিচ্ছু ভালো লাগতেছে না, এমন পরিস্থিতি। তো আমাকে রংপুর সৈয়দপুর 100 হাসপাতাল নিয়ে ভর্তি করালো। ভর্তি করার পর ওরা পরের দিন রিপোর্ট করালো, যাবতীয় রিপোর্ট করে পরের দিন সকালে আমাকে বলতেছে টাইফয়েড নিউমোনিয়া হয়েছে। টাইফয়েড নিউমোনিয়া যখন ওই কথা বললো, ওরা আমাকে টাইফয়েড নিউমোনিয়ার 2টা ইনজেকশনও দিয়ে দিল আর কি, সরকারি ইনজেকশন ফ্রি দিয়ে দিল। আর এই ইনজেকশনটা দেওয়ার পর আমার সমস্যাটা আরো কেমে বাড়তেছে, আমার নিঃশ্বাসের সমস্যা হয়ে যাচ্ছে, আমার মানে শ্বাস প্রশ্বাস মানে মুখ দিয়ে আসতেছে, আমার ভালো লাগছে। তখন কি প্রস্রাবের কোনো উন্নতি হয়েছে নাকি ওরকমই আছে? স্যার ওই আবু কালাম আজাদ স্যার ওষুধ খাওয়ার পর 19 দিন যে ওষুধটা দিছিল, 7 দিন ওষুধটা খাওয়ার পর আমার পেশাবটা বন্ধ হয়ে গেছে, পেশাবটা আর হচ্ছে না। তারপরে ঘটনা এগুলো আর কি। তো আমার নিঃশ্বাসের সমস্যা হয়ে যাচ্ছে, তো আমি খুব আস্তে করে একদম নিচতলায় গেলাম। নিচতলায় যা আবু কালাম মানে ওখানে যে ইমার্জেন্সি স্যার থাকে না, আমাকে জিজ্ঞাসা করছি স্যার আমার খুব সমস্যা লাগতেছে, আমার পারতেছি না, আমাকে দেখেন। তো আমাদের এলাকার এক মেম্বার ওই হাসপাতালের পেছনে ওর ছেলেকে বিয়ে দিয়েছে, তো ওর শালা আমার মেম্বারের মানে পুতলা কাটা হয় চেনে আমাকে, বলতেছে ভাই কি সমস্যা? ভাই আমার খুব খারাপ লাগতেছে। উনি আবার আমাকে ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছিল আর কি, উনি কেবিন নিয়ে দিয়েছিল। তো আমার খুব অসুবিধা লাগতেছে, চলেন উপরে চলেন। উনি আবার ওর বন্ধু 2টা সহকারে আমাকে নিয়ে আসলো উপরে, আমার পা টানতেছে, রগ টানতেছে, মানে এমন ভাবে খিঁচতেছে আমি আর সোজা করতে পারতেছি না।
তখন ওরা আমার পা গুলো টানতেছে, টেনে টেনে দিচ্ছে আর বলতেছে নিচে, আরেকজনকে বলতেছে নিচে যা স্যারকে ডাকতো। তো নিচে যা স্যারকে ডাকলো, স্যার আসলো, স্যার এসে বলতেছে এনার যেহেতু পেশাবের সমস্যা, যেহেতু আমার জানা সত্ত্বে নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, এনার কিডনির প্রবলেম, আমার বিশ্বাস তো এখানে কিডনির কোনো ডাক্তারও নাই, আর আমার এখানে করার কিছু নেই, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এনাকে রংপুর নিয়ে যান। ওই কথা বলে ওই স্যার চলে গেল, আমাকে তখন অক্সিজেন লাগাইছে। তো রাতারাতি আমার ওই ভাই, মানে যে ভাইটা আমাকে ভর্তি করেছে, ওই ভাইটা আমার পরিবারে ফোন দিল, এর আবার রাতারাতি সবাই চলে গেল। যাওয়ার পর আমাকে অ্যাম্বুলেন্সে করে রংপুরে নিয়ে আসলো। রংপুরে নিয়ে এসে দায়মুল্লা একটা হাসপাতালে আমাকে ভর্তি করালো, মানে ডায়াগনিক সেন্টার, মানে ক্লিনিক আর কি। ওখানে ভর্তি করার পর সে সময় রাত 3টা 3:30 মতো বাজতেছে, একটা এমবিবিএস ডাক্তার আসলো। আসার পর আমার ওই বলতেছে যে বাবা তুমি পেশাব করে আসো। পেশাব করে আসলাম, তখন পেশাবের রাস্তা দিয়ে একটা ক্যাথাটার দেওয়ালো, দিয়ে বলতেছে তুমি না এখনো পেশাব করে আসলে, একদম খুব মন খুলে পেশাব করছো? জি স্যার, কোনো পেশাব নাই আমার কাছে। তো নাই তো এতগুলো পেশাব করতে আসতেছে, থলিটাতে পেশাব প্রায় 300 মিলি 350 মিলি পেশাব চলে গেছে, এতগুলো পেশাব করতে আসতেছে, এটাই তোমার সমস্যা, এটাই তোমার সমস্যা বলে উনি যাবতীয় রিপোর্ট করতে দিয়ে চলে গেল। পরের দিন সকাল 10টার দিকে ওই ক্যাথাটারটা খোলাই দিল, আমরা যা রিপোর্ট করলাম, রিপোর্ট সমস্ত কিছু করে আমি তো ওই আবার সে দায়মূল্যে আছি, ক্লিনিকে ভর্তি হয়ে আছি। তো ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওই ডাক্তার আবার দেখে দিচ্ছে মোবাশের স্যারের কাছে। তো ওই মোবাশের স্যারের কাছে গেলাম, তো ওখানে যাই দেখতেছি যে কিডনি রোগ মেডিসিন বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান। অবশ্যই আমার কিডনির সমস্যা হয়েছে, আমার মনটা কিছুটা হলো দুর্বল হয়ে পড়লো আর কি। তো ওই স্যারের কাছে যাওয়ার পর স্যার আমাকে ভালোভাবে দেখতেছি, বাবা তুমি নেশা করো? জি না স্যার, আমি তো কোনো নেশা করি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত ঠিক হয়ে যাবে, তুমি এগুলো ইনজেকশন ব্যবহার করো আর 3 দিন পরে সে রিপোর্ট করো। তখন আপনি জানেন এটা কেন হয়েছে? তখন আমাকে স্যার বললো না আর কি, ওই মুহূর্তেই স্যার আমাকে বললো না, তুমি এগুলো ইনজেকশন ব্যবহার করো আর 3 দিন পর আসে এইগুলো রিপোর্ট করো, আর আমি এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটাতে ফোন করো, ফোন করলে হয়তো তোমার 5-7 হাজার টাকা ইনজেকশন গুলা কেনা থেকে বেঁচে যেতে পারে আর কি। তো আমার একটা মামা ছিল শান্তে, মাত্র মামা বলতে বাইরে হয়ে আসলাম, মামা বাইরে হয়ে এসে বলতেছি বাবা চলো যাই ইনজেকশন নেই। মামা স্যার যে বললো এই নাম্বার ফোন দেওয়ার জন্য, ফোন দিয়ে ইনজেকশন নেওয়ার জন্য, ধুর বাবা করে 150 টাকা কয় টাকা ইনজেকশন নেয় না নেয়, আমরা কিসের না ফোন টোন দিবে যাই। মামা আপনার মাথা ঠিক নাই, স্যার বলছে 90টা ইনজেকশনাতে প্রায় মোটামুটি 9,000 টাকার মতো বেঁচে যাবে, যদি 100 টাকা ইনজেকশনের মূল্য হয় তো 9,000 টাকা বাঁচবে কি করে? 100 টাকা তো ইনজেকশনের দামে হচ্ছে, তাহলে আমাদের বিনা টাকা ইনজেকশন দিবে তারা। একটা মানে যায় আর ইনজেকশন গুলোর দাম জিজ্ঞাসা করলাম, ওরা 700 করে চাইলো একটা ইনজেকশন। তারপর ওই ইনজেকশন গুলো আমরা 700 টাকা করে যখন চাইলো, তো আমরা সারিয়ে ইনজেকশন গুলো আর একটা 100 গ্রামের করে স্যালাইন ছিল সঙ্গে, মোটামুটি 800 টাকা 850 টাকা খরচ একটা করে ইনজেকশনে, আমাকে 90টা ইনজেকশন দেওয়ার লাগবে। তো তখন আমার মামা 1 লাখ টাকা, হ্যাঁ আমার মামা বলতেছে যে ওই জায়গায় ফোন দিয়ে দেখি ওরা কত করে চায়। তো ওরা ফোন দিলাম, তো আমরা সবশেষে এই স্যালাইন ইনজেকশন পেয়েছিলাম 600 টাকা করে, তো ওরা এসে 620 টাকা কম দেবে না, আর স্যার বলছিল যে ওখানে ফোন দিলে আরো 9-10 হাজার টাকা ঘাটতি হবে। তো ওখানে ফোন দেওয়ার পর হিসেব করে দেখা যাচ্ছে যে মোটামুটি 90টা ইনজেকশনে আমাদের আরো বৃদ্ধি চলে যাচ্ছে টাকা। ঠিক আছে, আমরা যদি ইনজেকশন নিই তো আপনাদের কাছ থেকেই নেব বলে ওদেরকে বিদায় দিয়ে আমরা ওষুধের দোকান থেকে ইনজেকশন নিয়ে চলে গেছি। তো মোটামুটি যখন 30টা ইনজেকশন আমার দেওয়া হয়ে গেল আর কি, শেষ মোটামুটি আমার সমস্ত টাকা কিন্তু আসতেছে, আমার মা দিচ্ছে, আমার মামা দিচ্ছে, এবং পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করতেছে, আমার 1 টাকা ছিল না। আর আমার যে 400 জমি আছে, ওই জমিটাও ইতিমধ্যে আমার বিক্রি হয়ে গেছে, আমার কিছু ঋণ ছিল, ঋণ দিছি, আর এই কিছুটা বিক্রি অলরেডি করে দিছি আর কি। ইনজেকশন 90টার দাম অনেক টাকা স্যার, যাই হোক আর কি। তো ওই 90টা ইনজেকশন যখন দেওয়া হয়ে গেল, তারপর আসলাম স্যারের কাছে রিপোর্ট করে নিয়ে। 3 দিন পর রিপোর্ট করছি, একদিন করে রিপোর্ট করছি, পেশাব করার নিচে 2200 করে টাকা, 72 ঘন্টা পর রিপোর্ট গুলো দিয়েছিল। তো স্যার আমাকে বলতেছে তোমার সাথে কে আছে? স্যার ইনি আছে, বলছে ওনাকে বাইরে যেতে বলো। তো উনি বাইরে গেল আর কি, আমার একটা ভাই সম্পর্ক ছিল, বাইরে গেল। তো আমাকে বলতেছে তুমি কি এর আগে কখনো কোনো জায়গায় গিয়েছিলে, যে তোমার আগে কেউ গিয়েছিল? জি স্যার, আমি গেছিলাম, আমি 2 দিন গেছিলাম। স্যারকে মিথ্যা কথা বললাম যে 1 দিন গেছিলাম। বলল যে
তোমার আগে অন্য কেউ গেছিল এবং তুমি সেখানে গেছিলে, তোমার এখান থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে। এটাকে বলে সিভিলিস, আচ্ছা, গনোরিয়া। সিলিফিস, হ্যাঁ, এটাকে বলে গনোরিয়া, সিভিলিস গনোরিয়া। তো বাবা, যাই হোক, এটাকে তোমার ইউরোলজির এখন স্বর্ণপূর্ণ হতে হবে। তোমার পেশাবের পিভিআর বেড়ে যাচ্ছে, তোমাকে ইউরোলজির স্বর্ণপূর্ণ হতে হবে। এবং এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে, এটা বলেছে ডাক্তার আপনাকে? জি জি। হ্যাঁ, এখন তোমাকে এটা অপারেশন করতে হবে। তুমি কি কি ক্ষতি হয়েছে সেটা বলেনি? কি কি ক্ষতি হয়েছে আপনার শরীরে? ওই মুহূর্তে স্যার আমার মূত্রথলিটা ড্যামেজ হয় নাই। ওই মুহূর্তে ড্যামেজ হয়নি? ড্যামেজ হয় নাই। আচ্ছা, তো ও বললো যে এটা ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। পরামর্শ নাও বা এটাও অপারেশন করার লাগবে। তো আমি যে হাসপাতালটা ভর্তি হয়েছিলাম না প্রথমে আসিয়ায়, ডায়াগনোস্টিক সেন্টারটা, ওরা আমার পছন্দ তখন থেকে লাগাই আছে। যেই স্যার বলছে যে অপারেশন করার লাগবে, ওরা আমাকে পরের দিনই নিয়ে গেল, যে বলতেছে ভাই অপারেশন, স্যার বলছে অপারেশন করার লাগবে, তো অপারেশন করার লাগবে, তো তুমি আমাদের হাসপাতালে ভর্তি হও, আমরা অপারেশন করে দেই। কিসের অপারেশন? এখন ওরা বলতেছে পোস্টের অপারেশন করার লাগবে। আচ্ছা, আর আমরা তো গ্রামের লোক, এগুলো ব্যবহার তো কিছু বুঝি না, জানেন না। হ্যাঁ হ্যাঁ, পোস্টের অপারেশন করার লাগবে। স্যার যে ইউরোলজি ডাক্তারের কথা বলছেন, আপনাদের এখানে ইউরোলজি ডাক্তার আছে? কাছে ইউরোলজি আছে, কোনো সমস্যা নেই। তখন মোটামুটি 40 থেকে 45,000 টাকার ভেতর ওরা কাজটা করে দেবে আর কি। তো আমার কাছে তো টাকা পয়সা নেই, টাকা কোথায় পাবো? তখন ওই জায়গাটা বিক্রি করে দিলাম, দিয়ে কিছু ঋণ ছিল তাও দিয়ে দিলাম, ওই 45-50,000 টাকা নিয়ে আসলাম ওদের এখানে। আসার পর ওরা আমার অপারেশনটা করলো আর কি, মোটামুটি অপারেশনটা করে দিল। তো অপারেশন হওয়ার পর যখন আমি প্রায় 12 ঘন্টার মতো তো ঘুমের ঘরে ছিলাম, অজ্ঞান অবস্থায় ছিলাম। 12 ঘন্টা পর যখন জেগে উঠলাম, যে ভাইটা আমার সাথে ছিল কন্টিনিউ, ওকে বললাম যে ভাই আমার অপারেশন হয়েছে। হ্যাঁ, তোমার তো অপারেশন হয়েছে। মানে আমার কোন জায়গায় অপারেশন হয়েছে? তোমার পেশাবের রাস্তায় অপারেশন হয়েছে, এটাকে বলে লেজার অপারেশন। মনে তাই আপনারা লেজার অপারেশনও করছেন? হ্যাঁ। আমার কিন্তু এটা বুঝতেছি না, আমি ওখানে পাইপ দেওয়া আছে, ক্যাথাটার দেওয়া আছে। তারপর 3 দিন পর ওরা ক্যাথাটারটা খুলে দিল। আমি দেখলাম খালি পেশাবের রাস্তার মাথায় একটু খানি মাংস কাটা আছে। আমার মনে সন্দেহ জেগে গেল, যেটা আমার অপারেশন করে নাই, কিছু কিন্তু ধামা দিয়েছে। তো 1 মাস পর ওরা ওষুধ দিয়ে দিল আর কি, লিখে। অপারেশন করছিল সাহেব আলী স্যার। তো 1 মাস পর আমার সমস্যাটা আবার বৃদ্ধি, আমার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা এসে গেল, পেশাবে প্রচন্ড জ্বালা। তখন আমি আবার মোবারক স্যারের কাছে আসলাম। মোবারক স্যার বলতেছে অপারেশন করছো? জি স্যার অপারেশন করছি। কোথায়? দাইমুল্লায়। দাইমুল্লা আবার কোথায়? স্যার রংপুরে তো দাইমুল্লা। আমি চিনি না। কোন ডাক্তার করলো? মনে স্যার সাহেব আলী। সাহেব আলী পেটের ডাক্তার, তো এই জায়গায় হাত দিল কেন? আর তোমাকে ওর কাছে নিয়ে গেল কে, আর অপারেশনটা করালো কে? বয়সে স্যার খুবই গরম হয়ে গেল, হয়ে বলতেছে যাও, ওকে 50,000 টাকা দিয়েছো, সুগম স্যারের কাছে যাও, সুগমের কাছে যাও, তো ওকে 50,000 টাকা দিয়ে দাও। আমার কাছে তোমার চিকিৎসা নাই বাবা, তুমি সুগমের কাছে যাও। ওই কথা বলে উনি আমাকে বিদায় দিয়ে দিল। সুগম স্যারের কাছে গেলাম। সুগম স্যার দেখে বলতেছে, দেখলো আমাকে রিপোর্ট গুলো যাবতীয় দেখে বলতেছে যে অপারেশন লাগবে না, চিকিৎসায় ভালো হবে বলে উনি চিকিৎসা করা শুরু করলো। নাগাতার 6 মাস চিকিৎসা করলো উনি। স্যার আমাকে বলতেছে, মানে এভাবে মাথা নাড়তেছে স্যার, যে আমি কিছু বুঝি না, পেশাবের স্পিডটা তো বেশি, কিন্তু পেশাবটা জমে থাকতেছে। পেশাবটা জমে থাকলে তো হবে না, এইভাবে তো পেশাবটা জমে থাকলে 2টা কিডনিকে নষ্ট করে দেবে। তোমার আমি একটা অ্যান্ডোস্কোপি করব, তুমি মেডিকেলে ভর্তি হও, ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হও। ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হলাম, অ্যান্ডোস্কোপি করলো। করার পর বলতেছে যে আমি এখানে ছিদ্র করব, পেশাবের মানে এই জায়গায় ছিদ্র করে তোমার কিডনি 2টা ফুলে গেছে, কিডনি 2টাকে বাঁচাবো। বাঁচার পর আমি দেবো তোমার পেশাবের রাস্তা কোন জায়গায় বাধাগ্রস্ত কি হচ্ছে। তো আমি অপারেশন মানে এটা ছিদ্র করার জন্য হাসপাতালে যে ভর্তি হলাম। তো আমার মতন এই রুগী আরো অনেক হাসপাতালে পড়ে আছে, অনেক রুগী পড়ে আছে। এত যে কষ্ট, কেউ কাঁদতেছে, কেউ কোকাইছে। আমি 2-4 জনকে জিজ্ঞাসা করলাম যে স্যার কোকাচ্ছেন কেন? বাবা 3 দিন হলো অপারেশন করা, পেশাব বার হচ্ছে না, প্রচন্ড জ্বালা। এইগুলো শুনে আমার শালাকে তখনই বললাম যে ভাই দেখ, এই অবস্থায় আমি খুব ভালো আছি, আর যদি অপারেশন করি তো আমি এমনিতে এখানেই মরে যাব, অপারেশন করা লাগবে না। দেখে ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, এই জন্য একজন ব্যক্তি বলেছিল যে প্রতি মুহূর্তে আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত, যে সকল প্রশংসা আল্লাহর এবং সর্ব অবস্থায় দেওয়া উচিত। তো এটা শুনে একজন লোক বলেছে যে সর্ব অবস্থায় কেন দিব, মানে সে তার নিজের জায়গা থেকে চিন্তা করেছে, বলে যে তুমি যে কথা বলতে পারছো এটার জন্য তোমার থ্যাঙ্কস দেওয়া উচিত, এই যে তুমি যে হাঁটতে পারতেছো এটার জন্য তোমার থ্যাঙ্কস দেওয়া উচিত, এই যে তুমি খেয়ে হজম করতে পারতেছো এটার জন্য তোমার থ্যাঙ্কস দেওয়া উচিত। কারণ এই জিনিসগুলা যখন বন্ধ হয়ে যায়, শরীরের ভিতরে কোনো একটা ফাংশন যখন ডিসফাংশনে চলে আসে, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কতটা আশীর্বাদ পুষ্ট ছিলেন।
হ্যাঁ, যে এই যে ইউরিন শরীর থেকে নির্গত হওয়া, আমরা প্রতিদিনই সারা জীবন জন্মের পর থেকে আমরা এটা করে আসতেছি স্বাভাবিক জীবনযাপনে। যে লোকটার বন্ধ হয়ে যায়, মানে 1 ঘন্টার জন্য অতিরিক্ত বন্ধ হয়ে যায়, 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, সে বুঝতে পারবে যে এটা আসলে জ্বালাটা কি, যন্ত্রণাটা কি। হ্যাঁ, এই জন্য এটা বলে না যে মানুষ বিপদে না পড়লে আল্লাহর নাম নেয় না। তো এই জন্যই আমাদের বেশি বেশি শুকর করা উচিত যারা আমরা সুস্থ আছি আর কি। জি বলেন। তারপর স্যার ওখান থেকে ব্যাগ হয়ে আসি, ডাইরেক্ট স্যারের কাছে গেলাম, সুয়ান স্যারের কাছে গেলাম। স্যার গিয়ে বললাম যে স্যার আমি অপারেশন করব না। ঠিক আছে, অপারেশন না করলে ক্যাথাটার লাগাও, ক্যাথাটার 14 দিনের মতন রাখো, তারপর দেখি তো এটা কি জিনিস ক্যাথাটার? পেশাবের রাস্তা দিয়ে একটা পাইপ দেওয়া, পাইপ আর ওই যে স্যালাইনের ব্যাগের মতো যেটা থাকে, জি স্যার, ওখানে গিয়ে জমা হয়, পরে ফেলে দিতে হয়। হ্যাঁ, ফেলে দিতে হয়। আচ্ছা, তো ওই ক্যাথাটার যা ওই দিলাম, রংপুরে দিছি। রংপুরে দিয়ে আমি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসতেছি। খারাপ লাগতেছে না, আমার খুব ভালো লাগতেছে। হাঁটে আসার পর ওই যখন গাড়িতে উঠলাম, ওঠার পর প্রচন্ড পেন করা শুরু হয়ে গেল। পেন, হ্যাঁ, যথেষ্ট ব্যথা। তো ওই মধ্যে আমার মাথায় কোনো শেষ নিল না যে আমি আবার স্যারের কাছে ঘুরে যাব। আমি মানে বাসার দিকে ব্যাগ দিলাম। তো প্রায় 50 কিলোমিটার রাস্তা রংপুর থেকে আমাদের বাসা। তো গাড়িতে আসার পর, গাড়ি থেকে নামার পর যে আমি পা নড়াবো তার মতো আর দিশা পাচ্ছি না। এই অটো উঠছে, বসে আছি, অটো যদি একটু ঝাঁকা দিচ্ছে তো আমার মনে হয় কলজা বরাবর যায় লাগতেছে। আর ওই ক্যাথাটারের ইয়া দিয়া রক্ত বার হচ্ছে আর কি। প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। কি মানে পা একদম নড়তে পারছি না। অটো যে ওকে চলাবে ও, আমি চলাতেও দিচ্ছি না। ভাই আমার লাগতেছে, ভাই আমার লাগতেছে। ভাই তাহলে বাড়ি যাবো না? মানে বাড়ি যায় কি করবি? আমার তো যে যন্ত্রণা হচ্ছে, আমি বাড়ি যায় কি করবো? তুই আমাকে মেডিকেলে নিয়ে চল। তখন আমার মামাকে আবার ফোন দিল, আমার মামা আরো কারা 2-4 জন। আমি আর কিছু দেখতেছি না, আমি দেখতে পাচ্ছি না, কারো কথা শুনতেছি না। আমি শুধু বলতেছি আমাকে মেডিকেলে নিয়ে চলো, মেডিকেলে নিয়ে চলো। তো আমার কাছাকাছি সোদপুর মেডিকেল আসলো, ওখানে মেডিকেল নিয়ে যেতে যে আমার মানে ফজরাজা পার হয়ে গেছে প্রায় মোটামুটি 6টার দিকে। 11টা থেকে 6টার দিকে আমাকে খুব বেশি হলে 2.5 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে অটোয় করে। যাওয়ার পর ওনারা পাইপটা খোলাই দিল, মেডিকেলে 100 হাসপাতালে আমার পাইপটা খুলে দিল। পাইপটা খুলে দেওয়ার পরে আবার ওরা আমাকে ক্যাথাটার দেবে। আমি উঠে দাঁড়াবো, তার মধ্যে আমি শক্তি পাচ্ছি না। ওরা আমাকে আবার ক্যাথাটার দিবে, মানে ওরা আমাকে ক্যাথাটার দিলে ওকে 200 টাকা পাবে ও, আর ক্যাথাটার যদি না দেয় তো 200 টাকা পাবে না। আমার মামাকে বলতেছে, ডাক্তার বলছে ক্যাথাটার দেওয়ার জন্য, ও আবার দিচ্ছে না। আমি যে হাঁটবো, সে হাঁটিবারও পাইছি না। আবার ওরা জোর করে ধরে আরেকটা ক্যাথাটার লাগাই দিল। মানে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করছিলাম যে আল্লাহ তুমি এর থেকে আমাকে মৃত্যু দাও। তারপর আমাকে এই একটা ভ্যানের মধ্যে নিয়ে যা তেতলা নিয়ে শোয়াইলো। ব্যথার একটা ইঞ্জেকশন দিয়েছিল, ঘুমের একটা ইঞ্জেকশন দিয়েছিল। তো আমি ঘুমিয়ে পড়ছি। তো 12টার দিক ম্যাডাম আছে, আসি করছে কি অবস্থা, রিপোর্টগুলো দেখে বলতেছে ক্যাথাটার কয়েকদিন রাখতে বলতে স্যার, ওনা আজকে খুলে ফেলতে বলছে। তখনও আমার রক্ত বার হচ্ছে, খুব জ্বালাও করতেছে। বললাম যে আপা, স্যার বলছে যে যতক্ষণ এসে ততক্ষণ রাখার জন্য, আপনি আমার ক্যাথাটারটা খুলাই দেন। তো ম্যাডাম তখন বললো যে ফুটা করে কি, পেটে ফুটা করে নাকি ইউরিনের রাস্তা দিয়ে? ইউরিনের রাস্তা দিয়ে। ভয়ঙ্কর। তখন স্যালাইনের পাইপের থেকে অনেক মোটা স্যার, যাদের কখনো যায় নাই, যারা কখনো ইয়ে পড়ে নাই, তারা হয়তো আমার এই কষ্টটা বুঝবে না, কিন্তু যাদের গেছে তারা। আপনার প্রতি মুহূর্তে মনে হয় নাই যে জীবনে এই ভুলটা কেন করছিলাম? এখনো মনে হয়। আল্লাহ তাআলার কাছে আমি বারবার কাঁদি যে আল্লাহ, জীবনে আমি কাউকে ভেটা কথা বললাম না, কারোর সাথে আমার কাঁচাল হলো না, কারোর সাথে আমার কাজিয়া হলো না, শুধু একটা মাত্র ভুল। কি বল, একটা ভুলের জন্য আমাকে এত বড় পাপ দিয়ে দিচ্ছ, এত বড় একটা কষ্ট দিচ্ছ। প্রতিনিয়ত আমার স্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিনিয়ত। আপনি আজকে যে কথাগুলো এখানে বলছেন, এটা আপনার স্ত্রী কিন্তু জানে না। আমার স্ত্রী জানে না, আমার পরিবারগত ভাবে কেউ জানে না, আমার পাড়াপড়শি কেউ জানে না। ম্যাডাম ওই তারটা খুলাই দিল, আমার খুলাই দিল। খুলাই দেওয়ার পর ওখানে থাকলাম মোটামুটি 3 দিন। থাকার পর ওখান থেকে বাড়িতে আসলাম আর কি। বাড়িতে এসে আর চিকিৎসার দিকে যাচ্ছি না, পয়সা করে নেই। মোটামুটি প্রায় 30-40 হাজার টাকা ঋণ হয়ে গেছে। খুব বেশি জ্বালা হলে, খুব বেশি যন্ত্রণা হলে ট্যামলোসিন, স্যারদের দেওয়া ওষুধ কিছু কিনে খাইনি আর কি, খেলে কিছুটা কমে যায়, ওই অবস্থায় আছি। তো আমার এক ভাই বলতেছে যে তুই কি সাইকেল চালাতে পারবি? আমি বললাম যে ভাই এই অবস্থা আমি সাইকেল চালাতে পারি, সাইকেল চালালে তো আমার ব্যথা শুরু হয়ে যায়। কয় তোকে একটা অটো সাইকেল বানাই দেই। কি করবো এখানে অটো সাইকেল দিয়া? কয় তুই চা পাতা দোকানে দিয়ে পারবি? মনে দেখ আমার তো বাড়িতে ভাত নাই, উপাসে আছি, যদি হয় তো কষ্ট একটু করে দেখি কতটুকু পারি। তখন ওর ফির এক এরিয়া ম্যানেজার, ব্র্যাকের এরিয়া ম্যানেজার, তো আমাকে নিয়ে যাওয়ার পর ওরা ব্যবস্থাটা করে দিল। তো মোটামুটি প্রতিদিন আমি
বিক্রি করি 5 থেকে 6 হাজার টাকার মতো চা পাতা বিক্রি করি। তো ওরা আমার উপর সন্তুষ্ট। এক সপ্তাহের ভেতরতে আমাকে একটা অটো সাইকেল বানাই দিল যাবতীয়। ওই অবস্থায় আমার মানে আমার এই পেটের ব্যথাটাও একটু কম আর কি, একটু রানিং এ আছি তো একটু ব্যথাটাও কম, কিন্তু পেশাবের জ্বালাটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর কি। তখন ঢাকা থেকে মইনুল হক স্যার যেত আমাদের সৈয়দপুরে, তো আমি মনে হয় একটাবার মইনুল হক স্যারের কাছে যাই। মইনুল হক স্যারের কাছে গেলাম, যাওয়ার সাথে তো উনি বলতেছে, স্যারকে বললো যে অপারেশন করছো? মনে না স্যার অপারেশন একবার করছি তো, এই অপারেশন করছে। কয়েছে ওরা মাল্লি পাঠাইছে, বললো যে ওরা মাল্লি পাইটে দিছে। স্যার এখন কি করার লাগবে? কয়েছে অপারেশনে করার লাগবে, তুমি আরইউজি এক্সরে করে নিয়ে আসো, আমি দেখি। তো তখন আরইউজি এক্সরে একটা করলাম স্যার, প্রায় আরইউজি একটা এক্সরে করতে মিনিমাম হলো 20 মিনিট লাগে। তো ওখানেও ওই পেশাবের রাস্তা দিয়ে একটা ক্যাথাটার দিয়ে ওগুলা ওষুধ দেয়, আর যথেষ্ট জ্বালা, ওখানে প্রচুর পরিমাণে জ্বালা। যারা করেনি তারা জানবে না, যারা করছে তারা জানবে। তারপরে রিপোর্ট নিয়ে গেলাম স্যারের কাছে, বলতেছে অপারেশনে করার লাগবে। আর ততক্ষণে আমাদের মাথায় একটা জিনিস ঢুকে দিয়েছিল একজন, যে সমাজসেবা অধিদপ্তর থেকে কিডনি রোগীর জন্য কিছু সাহায্য চাইলে, আবেদনপত্র করলে কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যায়। তো আমরা এইদিকে কাগজপাতিগুলো নাট করছিলাম। তো নাট করার পর দেখতেছি ওখানে একজন কিডনি বিশেষজ্ঞ স্যার লাগবে। তখন ওই মইনুল হক স্যারকে বললাম যে স্যার এরকম কাছে, হ্যাঁ আমি তো জানি এগুলা, আমি সাইন দিলে তুমি টাকা পাবে, কিন্তু তুমি টাকা পেলে আমার লাভ কি? স্যার আমাকে বলতেছি তুমি টাকা পেলে আমার লাভ কি? স্যার আমি টাকাটা যদি পাই আপনার কাছে আমি অপারেশনটা করবো। তার কোনো ভ্যালু আছে? তো উনি আবার ওই প্রেসক্রিপশনের মধ্যে ঢাকা মিরপুরে 1 থাকে, ওখানকার ঠিকানা ভাই লিখে দিল যে টাকা পেলে তুমি এই জায়গায় আসো, আর আমার কম্পিউটারের সাথে আলাপ করো। কম্পাউন্ডারের ঘরে গেলাম, তো উনি বলতেছে যে স্যার সাইন করে দিবে, মিনিমাম হলো 10,000 টাকা নেবে। তারপর স্যার ওরা খুব মানে 10 কম মানবে না। আমার মামা তখন খুব অনুরোধ করে ওদেরকে 6,000 টাকার ভেতর কাজটা করে নেয় আর কি। ওই স্যারের একটা সাইন, একটা রেজিস্ট্রেশন নাম্বার স্যারের, আর মোবাইল নাম্বারটা সহকারে এই দেওয়ার লাগে আর কি। তারপর ওখান থেকে নেওয়ার পর ওই গেলাম, পৌরসভায় গেলাম। ওখানে দারোয়ান বলতেছে, ভাই এই অবস্থায় যদি কাগজটা দিয়ে যান তো এটা এখানে পড়ে থাকবে, আমাকে যদি 2,000 টাকা দেন তো আমি তাড়াতাড়ি কাগজটা পাস করে দেওয়ার ব্যবস্থা করবো। ওকেও 2,000 টাকা দিয়ে দিলাম। এটা হয় আর কি সর্বস্তরে, যেটা দুর্নীতি আমাদের আসলে রন্ধ্রে পড়ে গেছে, এটা আসলে বলে লাভ নেই। কি হলো ফাইনালি, আপনি কি করলেন এরপরে? হ্যাঁ, তারপর ওখান ওই যে আমার 6,2,8,000 টাকা, ওটা আমার মনে হয় বুড়িগঙ্গার নদীতে আমি ফেলাই দিলাম। আজ পর্যন্ত তার আমি কোনো ইন্টারেস্ট ছিলাম না। যাই হোক, ওখান থেকে আমার চা পাতার ব্যবসাটা খুব, মার্কেটিংটা খুব ভালো চলতেছে, তো আমার চিকিৎসাও চলতেছে। ইতিমধ্যে স্যারের ঘরে ব্যবসা ডুবে গেল। ওরা 1 বছরের মধ্যে ওরা ব্যবসা করতে পারতেছে না, আর ব্যবসাটা শেষ। প্রায় 60 থেকে 65,000 টাকা আমার হাত দিয়ে বাকি পড়ে গেল দোকানে। আজ পর্যন্ত আমি সেই টাকাগুলো একটা উঠাতে পারিনি, আর কেউ আমাকে টাকা দেয়নি। তো আমি ইতিমধ্যে কিছু টাকা ওখান থেকে আমার উঠে তখন ঢাকায় আসলাম শহীদুল ইসলাম সেলিম স্যারের কাছে। আমাকে একজন বললো, যদি তোর অপারেশন করার লাগে তো সেলিম স্যারের কাছ থেকে একবার ঘুরে আয়, যদি উনি অপারেশন করতে বললে তাহলে তুই অপারেশন করবি, যদি না বলে তো না। তো এই সেলিম স্যারের কাছে আসলাম, উনি দেখলো, দেখে শুনি স্যারটা বড় যথেষ্ট ভালো, দেখে শুনি আমাকে বলতেছে, কোথা থেকে আসছো? রংপুর থেকে। স্যার 1200 টাকা ভেজেন নেয়, তো 200 টাকা কম নিল, 1,000 টাকা নিল। রিপোর্ট রাইতে করে আমাকে রাতে বিদায় দিয়ে দিল। আমাকে বলতেছে, বাবা যদি তোমার আয়ু থেকে থাকে এভাবে 60 বছর বাঁচবে, এভাবে 60 বছর বাঁচবে, এই বয়সে এই অপারেশন হয় না, তোমাকে কন্টিনিউ চিকিৎসা করে যেতে হবে। উনি কি বললো যে এটা আসলে কি কারণে হয়েছে? না, উনি আর সে বললো না, সেগুলো কিছু বললো না। তো এই কথা শুনে আমি পরের দিন ছড়া দিতে গেলাম। তো হাসপাতালে যাওয়ার পর ওরা আবার বোর্ড সিস্টেমে রুগী দেখে আর কি। আমার সমস্ত কাগজপাতি গুলো দেখে বলতেছে, বাবা তোমাকে এটা অপারেশন করতে হবে। কি অপারেশন করতে হবে? বলতেছে প্রোস্টেট অপারেশন করতে হবে। তোমার কি বাচ্চা আছে? জি স্যার, বিয়ে করছি, বাচ্চা আছে, 2টা বাচ্চা। তোমার আর কখনো বাচ্চা হবে না? মনে এটা ব্যাপার না, আমার কি অপারেশনটা সাকসেস হবে? হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি আর কি। আমার ওই কথাটাতে মন ভরলো না, চেষ্টা করে দেখতে পারি, আমার ভালো লাগলো না। স্যার বলতেছে যে অপারেশনটা এই বছর হয় না, এরা আবার অপারেশন করতে চললো। তো আমি ইউরোলজি সদরুল ইসলাম সুগান স্যারের কাছে গেলাম, আবার ওনার কাছে গেলাম, স্যার এরকম পরিস্থিতি। বলেছি, বাবা তোমাকে তো আমি একবারে বলছি, তুমি যদি খুব পারো তো একবার বাইরে গিয়ে ঘুরে আসো, আমি এর সমাধান দিতে পারতেছি না, অথবা তুমি অলিউল ইসলাম মারুফ স্যারের কাছে যাও, আমার ওস্তাদ উনি। তখন আবার ঢাকা অলিউল ইসলাম মারুফ স্যারের কাছে আসলাম। তুমি আমাকে
আমার সমস্ত কাগজপাতি দেখে বলতেছে যে মনে করো আমি এই ঘরটার মধ্যে আছি, তো আমার যদি শক্তি থাকে তো আমি কাপড়টা খুলে বার হয়ে যাব, আমার যদি শক্তি না থাকে তো আমি কাপড়টা খুলে বার হতে যেতে পারবো না, আমি ঘরে আটকা পড়ে থাকবো। তোমার মূত্রথলিটা ততটুকু ড্যামেজ হয়ে গেছে, তোমার পেশাবের যে ধারণ ক্ষমতা আছে এই ধারণ ক্ষমতা যখন খুব বেশি হয়ে যায় তখন ওই দরজাটাতে একটু ধাক্কা মারে, দরজাটা খুলে যায়, পেশাবটা তোমার বাইরে হয়ে যায়। আর যখন পেশাবের শক্তিটা কমে যায় অটোমেটিক প্রস্টেটটা তোমার বন্ধ হয়ে যায়, ও পেশাবটা থেকে গেল, আর এভাবে তোমার কিডনি বারবার ফুলাচ্ছে। আচ্ছা, এর চিকিৎসা তাহলে কি হবে? তোমাকে ক্যাথাটার ইউজ করতে হবে প্রত্যেক দিন। কিভাবে? তখন স্যার ওর পিয়ে আবার আমাকে একটা রুমে নিয়ে যেয়ে ক্যাথাটার কিভাবে দেওয়ার লাগবে, কিভাবে বেরকার লাগবে, এগুলো দেখাই দিল আর কি। দেখাই দুগে দিল, তো আমি বাসায় গিয়ে ক্যাথাটা প্রত্যেকদিন একবার করে রোজ রাতে শোয়ার সময় একবার করে দেই, বাইর করি। যখন ক্যাথাটারটা দেই পোস্টেটে যে আঘাত লাগে তখন কি যে লাগে একমাত্র যারা দিয়েছে তারাই জানে, যারা দেয়নি তারা জানে না। তো এভাবে 13 দিন দেই আর কি। 13 দিন দেওয়ার পর 14 দিনের মাথায় আমার একটা অন্ডকোষ ফুলে তীব্র ব্যথা, আমি সারা রাত ঘুমাতে পারি না। আমার মামা, আমার মা সবাই আমার পাশে, মানে আমি যে পা নড়াবো তার মতো আর আমার কোনো ক্ষমতা নেই। মারুফ স্যারের কোনো নাম্বার ছিল আমার কাছে, আমি স্যারকে ফোন করলাম, স্যার এই সমস্যা। স্যার বলতেছে আমি তো আগামী সপ্তাহে আসবো না, তুমি মেডিকেলে এডমিট হও। তখন রংপুর মেডিকেলে আসলাম। রংপুর মেডিকেলে আসার পর ওই ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথাটাকে থেমে রাখলো আর কি। মোটামুটি 5 দিন না 7 দিনের মতো ওখানে থাকলাম আর কি। থাকার পর সুগম স্যার, ওলিউল ইসলাম মারুফ স্যার আসলো ঢাকা থেকে রংপুরে যায় স্যার, প্রাইমে বসে। ওনার কাছে গেলাম, যাওয়ার পর বলতেছে তোমার যে ক্যাথাটারটা তুমি ইউজ করছো ওটাতে ইনফেকশন হয়ে গেছিল, হয়তো রোদে শুকানো হয় নাই অথবা গরম পানি দিয়ে ভালো ঠিকঠাক করে ধোয়া হয় নাই, না হওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে। তো যাক, তোমার কপাল ভালো, যাক এখন পর্যন্ত বাস্টও হয় নাই আর অকাজও হয়ে যায় নাই, তুমি এখনো ভালো আছো, এটা আল্লাহ তাআলার কাছে খুশি করিয়া। 1 সপ্তাহ তোমার ক্যাথাটার ইউজ করা লাগবে না, 1 সপ্তাহ পর আবার ইউজ করো। স্যার যে কষ্টটা পেলাম, আবার ওই ক্যাথাটার ইউজ করার লাগবে? বাবা ক্যাথাটার ইউজ করলে এটাই তোমার চিকিৎসা, আমার কাছে আর কোনো চিকিৎসা নেই। তুমি ইউজ করলে হয়তো কখনো ভালো হতে পারো, ইউজ না করলে আমার কাছে আর কোনো চিকিৎসা নেই। যোগ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, তীব্র ব্যথার জ্বালা। আবার স্যারের এই কথা শুনে আলছি। আসার পর থেকে কোনো আর স্যারের কাছে যাইনি। প্রচন্ড ব্যথা হলে ওই প্রেসক্রিপশন থেকে ট্যাবলোসিন, পিনোর, টেরাজেন 2 এগুলো ইত্যাদি কিনে খাই। টাকা নেই তো স্যারের কাছে যাব কি? কঠিন অভাবের মুখে পড়ে আছি আমি। স্যারদের কাছে আর যাওয়া হচ্ছে না, আর আমি যেতেও পারতেছি না। আপনার এই গল্পটা, আপনার ছেলে মেয়ের বয়স কত? আমার মেয়েটার বয়স প্রায় 13 বছর, আমার ছেলেটার বয়স 5 বছর। আপনার সংসারে আয় করার মতো মানুষকে আপনি? আমি। তাহলে আপনার সংসার কিভাবে চলে? লেখাপড়া হচ্ছে আপনার বাচ্চাদের? হ্যাঁ, আমার বাচ্চাদের লেখাপড়া করাচ্ছি। সেটা কিভাবে? নেম্বার একটা ভিজিটি কার্ড করে দিছে, ওখান থেকে চাল পাই 30 কেজি করে মাসে। আচ্ছা। আমার বউ এর বাড়ি থেকে কাজ কাম করে, টুকিটাকি এভাবে জীবনযাপন করতেছি। আপনি কিছু করতে পারেন? জি না স্যার, আমি কিছু করতে পারি না, তবে কিছু হালকা পাতলা বসে টসে কিছু হালকা পাতলা কিছু কাজ করতে পারি। আপনার ট্রিটমেন্টের এখন কি স্টেজ আছে, মানে কি করতে হবে? এটা একটাবার আমি মাদারাজ যেতে চাচ্ছি, যদি কাল, মানে এখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা যায় নাই যে এখানে কি হয়েছে বা আলটিমেটলি প্রবলেমটা কি, এটা কি আইডেন্টিফাই করা গেছে নাকি এইরকমই এক একজনের কাছে গেলে এক এক রকম কথা? এক একজনের কাছে গেলে এক এক রকম চিকিৎসা, এটাই আমার চিকিৎসা। এটা আলটিমেটলি এখনো ফাইন্ড আউট করে নাই কেউ যে কি হয়েছে? জি স্যার। এটা তো হতে পারে না। আপনি যাদেরকে দেখিয়েছেন, আপনি সেখান থেকে ঢাকায় শহরে এসে আপনি একটা ভালো ট্রিটমেন্ট করতে পারতেন, আপনি ঢাকা মেডিকেলে যেতে পারতেন, সেখানেও আপনি যাননি। কেন যাননি? স্যার আমি সরদিতে গেছিলাম, তারা অপারেশন করবে, সব জায়গায় বলে অপারেশন করবে। হ্যাঁ, সুগম স্যার উনি একজন সহযোগী অধ্যাপক ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজের। উনি বলতেছে যে এই বছর কি অপারেশন করে, এই বছর কোনো অপারেশন হয় না, এই অপারেশনটা করতে গেলে 50-এর ঊর্ধ্বে অপারেশনটা হয়, এই বছর এই অপারেশন করা যাবে না, এটা আমার দ্বারা সম্ভব না, পসিবল না। তাহলে জিনিসটা তো এক্সপ্লেইন করবে কেউ না কেউ যে এটা এই জিনিসটা আপনার হয়েছে, এটার জন্য এটা হয়। এটাকে আপনাকে কেউ খুলে বলে নাই, শুধু একজনই বলেছে যে আপনার গনোরিয়া হয়েছে। আর ওলিউল ইসলাম মারুফ স্যার বলছে যে আমার মূত্রথলিটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, সেসবটা এই ঘরে জমে থাকার পর বারবার দুটো কিনে গিয়ে ফুলে দিচ্ছে। আচ্ছা, তো এই গল্পটা আপনি সেই সৈয়দপুর নীলফামারী অঞ্চল থেকে আপনি এসছেন 10 ঘন্টার জার্নি করে, শুনে কেন আজকে সিক্রেটসে আপনি লাখ লাখ মানুষের সামনে এই কথাগুলো বলতে গেলেন? আমার মতো আমি তো জীবনে বড় ভুল করছি,
একটা ভুলে করছি, সেটা হলো জীবনে প্রথম ফার্স্ট বলো আর লাস্ট বলো, আমি পতিতালয়ে গেছিলাম একদিনের জন্য হলো, আর এটা আমাকে কুরে কুরে খাচ্ছে। আর স্যারও বলেছে যে এখান থেকে তোমার এই রোগটা উৎপাদন, এবং আমিও জানি যে আমার রোগটা এই জায়গা থেকে এসেছে, যেন আমার মতো এই ভুলটা আর কেউ না করে। আপনি তো নিরাপদ সম্পর্কে বুঝতেন, জি। একটা মানুষের সাথে শারীরিক যে সম্পর্ক হয় সেখানে নিরাপদ কিছু ব্যাপার স্যাপার থাকে, নিরাপদ শারীরিক সম্পর্ক। প্রথম কথা হচ্ছে যে আপনি যে সম্পর্কটা করেছেন এটা আমাদের ধর্মীয় দিক থেকে চরমতম অন্যায়, এবং আমাদের যদি সামাজিক দিক থেকেও আমরা বলি তাহলে সামাজিকভাবেও বলা হয়ে থাকে এই ধরনের অনিরাপদ সম্পর্কে না যেতে। দুজন মানুষের সম্মতিতেও যদি এই ধরনের সম্পর্ক গড়ে ওঠে সেক্ষেত্রেও বৈজ্ঞানিকভাবে একটা জিনিস বলা হয় যে সম্পর্কটা যাতে নিরাপদ হয়, কারণ আপনি মানুষটাকে তো চেনেন না, আপনাকেও সে চেনে না, তো সেই জায়গাটা থেকে সম্পর্কটা একটা নিরাপদ সম্পর্কের জায়গায় নেওয়াটা প্রয়োজন যদি কখনো এরকম ঘটনা হয়ে যায়। আপনি কি সেই সময় একেবারেই নিরাপদ ছিলেন না? আমি জীবনে এগুলো জায়গায় কখনো যাইনি, আর এইগুলোর ব্যাপারে আমি সচেতন ছিলেন না। তার মানে আপনার এই ধরনের রোগ সম্পর্কে কোনো ধারণাও ছিল না? আমার এইগুলোর ব্যাপারে কোনো কিছু ধারণা ছিল না। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, রেডিও প্রোগ্রাম হিসেবে আমি জানি না আপনারা যারা আমাকে অনেকদিন যাবত শুনছেন, এই জাতীয় কন্টেন্ট নিয়ে আমি কাজ করেছি বহুদিন। এসটিডি নিয়ে আমি যে পরিমাণ কথা বলেছি রেডিওতে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, আমাদের সামাজিকতায় এত কথা এর আগে কেউ কখনো বলেছে কিনা আমি ঠিক জানি না। খুব দুঃখ লাগে যে এই ধরনের অনুষ্ঠান যখন আমি ইউটিউবে আপলোড করতাম না, বিশেষ করে আমি যখন আগের রেডিওতে ছিলাম সেই সময়টাতে এই অনুষ্ঠানগুলো রেডিও থেকে কপি করে আপনারা দেখবেন যে অনেক বিভিন্ন চ্যানেলে দেয়, এখনো আছে অনেক চ্যানেল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেগুলো বন্ধের ব্যবস্থা হচ্ছে, শুধু সাবস্ক্রাইবার না, পুরো চ্যানেলটাই ব্যান করে দেওয়া হবে, এবং ইউটিউবে সে ব্যবস্থা আছে। আমি আগে আসলে ইউটিউবটা এতটা জানতাম না, ইদানিং ঢাকা এফএম এ কাজ করার পরে ইউটিউবটা নিয়ে আমার একটু মোটামুটি স্টাডি করা হয়েছে, সো আমি ইউটিউবটা এখন একটু হলেও বুঝি। তো সেই জায়গাটা থেকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অনুষ্ঠানটা, এরকম বহুত অনুষ্ঠান আমি করেছি আগের রেডিওতে, সেই অনুষ্ঠানগুলো কপি করে ইউটিউবে নিয়ে গিয়ে খুব পচা অশ্লীল কথা বলে থাম্বনেইল দিয়ে একটা মেয়ের ছবি বসিয়ে এই প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে, এবং যেগুলো আমার পড়লে আমার নিজেরই আটকে উঠি আমি যে কি ধরনের কথা ব্যবহার করেছে শুধুমাত্র মানুষের ভিউ পাওয়ার জন্য। ভেতরে ঢুকে দেখবেন যে পুরো অনুষ্ঠানটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, কোনো পার্টিকুলার অংশ নিয়ে কোনো কিছু নিয়ে আপনার আসলে কখনো দ্বিমত হওয়ার কোনো ইচ্ছা। যাই হোক, এইগুলো দিয়ে এই কাজগুলো করে অনেক মানুষের মধ্যেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং গড়ে করেছে, অনেক দ্বিমত তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় নাই পাও গেলাম, কারণ পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে সেটা পায়ে পায়ে কাটা বিঁধবে, এটা সব জায়গাতেই হয়েছে। এটা নিয়ে আমার সেই জায়গাটায় তেমন একটা কোনো কনসেন্ট্রেশন নাইও। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে ভদ্রলোক এখানে এসে আজকে বলে গেলেন নীলফামারীর একটা সুদূরতম এলাকা থেকে, যেখানে কোনো কিছু হলে পরিবার থেকে আগে মনে করে কবিরাজের কাছে যাও। এই আধুনিক যুগেও এটাই সত্য যে আমরা আসলে ঢাকা শহরে যারা বসবাস করি, আমরা আসলে যারা প্রযুক্তির মধ্যে থাকি সবসময়, কথা হলেই অ্যান্ড্রয়েডে ফেসবুকে ঢুকে আপডেট নেই, গুগলে ঢুকে আপডেট নেই, তাদের জায়গা থেকে আসলে এই মানুষগুলোকে জাজ করাটা উচিত হবে না, কারণ তারা এতটা সুযোগ সুবিধা প্রাপ্ত মানুষ না। কিন্তু আমাদের জীবনের অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো, ইদানিং আমরা দেখলাম যে কিছুদিন আগে ফেসবুকে যে পিরিয়ড প্যাডটা আছে সেটা নিয়ে একটা আন্দোলন হলো যে এটার উপর ট্যাক্স বসানো যাবে না, এটার উপর 40% ভ্যাট, যদিও এটা একটা মিথ্যা এজেন্ডা ছিল। তো এগুলো নিয়ে মানুষ সচেতন হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা হচ্ছে। এবং আপনারা যদি ধর্মীয় জ্ঞানও অর্জন করেন, আপনারা দেখবেন যে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমাদের ধর্মে এই প্রত্যেকটা হাইজিন বিষয়ে এত বিস্তর, এত সুন্দর, এত বৈজ্ঞানিকভাবে আলোচনা করা হয়েছে যে পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে এই জিনিসটা নাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলা, আমরা এই জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা, একটা মানুষকে বুঝিয়ে দেয়া, এটাকে আমাদের সামাজিকতার জায়গা থেকে ট্যাবু মনে করি। এটা মনে করি এটা অন্যায়, এটা চরমতম অন্যায়, এটা ঘোরতর অন্যায়। কিন্তু আসলে এই যেটাকে ট্যাবু মনে করছি সেটা তো আমাদের জীবনে প্রয়োজন। এই যে এসটিডির বিষয়টা আমরা যেটা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে কত ভয়ানক হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, এটা ক্যান্সারের চেয়েও কোনো অংশে কম নয়। আপনার সিলিফিস সম্পর্কে জাস্ট করে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখেন, একটা গনোরিয়া রোগ কত ভয়ানক রকমের রোগ, এটা কি করতে পারে আপনার জীবনটাকে। একটা ভুল সম্পর্ক, একটা অনিরাপদ সম্পর্ক আপনাকে একবারের জন্যেই এনাফ আপনার পুরো জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য। ক্যান ইউ ইমাজিন? তো এগুলো নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আছে না? আমরা সবসময় বলি সেক্সের ব্যাপারে আমাদের যে কথাটা আসে, যে এই যৌন সম্পর্কের ব্যাপারে আমরা জানি মোটা থাকে এইডস হয়। এইডস অত্যন্ত ভয়াবহ একটা রোগ, কিন্তু এইডসের বাইরেও যে আরো অসংখ্য রকমের রোগ আছে যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, এবং এটা কত ভয়ানক হতে পারে এটা সম্পর্কে কিন্তু তেমন কেউ আমরা কিছু জানি না। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এগুলো নিয়ে আরো বেশি বেশি কথা হওয়া উচিত, এগুলো নিয়ে আরো বেশি বেশি ওপেনলি ডিসকাশন হওয়া উচিত, যাতে করে মানুষ সচেতন হয়, যাতে করে মানুষ একটা অনিরাপদ সম্পর্কে যাওয়ার আগে অন্তত 100 বার ভাবে।
ঠিক আছে? তো আজকের এই অনুষ্ঠানটা সেই জায়গাটায় অনেক বড় একটা মাইল ফলক আমি মনে করি, এবং এগুলো নিয়ে আরো বিস্তর ভবিষ্যতে কাজ হবে। জি, এটা ঠিক যে আমি অনেক ধরনের এজেন্ডা নিয়ে কাজ করেছি আমার রেডিও অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ প্রচুর মানে কোয়ালিটি সম্পন্ন গল্প এখানে গেছে, বিভিন্ন এরিনা থেকে মানুষজন এসছে। 7.5 years না, আমি যদি ভুল না বলে থাকি তাহলে প্রায় 9 years যাবত আমি এই ধরনের প্রোগ্রাম করছি মানুষের লাইফ স্টোরি নিয়ে। তো সেখানে এমন কোনো অঙ্গন নাই যে বাদ যায়নি, শুধু একটা অঙ্গনের গল্প আমার কাছে মনে হয় আমি এখন পর্যন্ত প্রচার করতে পারিনি। সেটা হচ্ছে এইডস ভিকটিম, বা যার শরীরে এইডস আছে, HIV পজিটিভ এবং সে এইডসের রুগী, এইরকম কাউকে আমি আমার আজকের অনুষ্ঠান এখন পর্যন্ত পাইনি, যাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব যে আসলে কিভাবে হয়েছে। তো আমার মনে হয় যেহেতু আমি আজকের এই অনুষ্ঠানে এই কথাটা বললাম, কেউ যদি সাহস করে আসেন, তার সমস্ত পরিচয় গোপন রেখে আমি তাকে রিপ্রেজেন্ট করতে চাই সোসাইটির কাছে যে আসলে কি ঘটনা ঘটেছিল যে কারণে আপনি এইডসের পেশেন্ট। তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। এবং আমি শেষ বেলাতেও এসে কথাটা বলতে চাই, সৃষ্টিকর্তা ভীরু যারা মানুষ আছেন, আল্লাহ ভীরু মানুষ যারা আছেন, তাদেরকে বলতে চাই যে শুকর করাটা খুব জরুরি, আপনি যে অবস্থায় থাকুন না কেন। কজ আপনার শরীরের একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, একটা অঙ্গ যদি ডিসফাংশনে চলে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবেসে এই জিনিসগুলো দিয়েছিল, এবং সেটার আপনি প্রপার যত্ন করেননি বলে, প্রপার ভ্যালু দেননি বলে আজকে আপনার এই অবস্থা। সো আল্লাহ আমাদের সবাইকে সেভ করুক, আমরা নিজেরা নিজেদের প্রতি সচেতন হই এবং দোয়া করি যারা ভিকটিম তাদের জন্য, বিশেষ করে এই ভাইটির জন্য। ওনার জন্য যদি কেউ কিছু করতে চান, বিশেষ করে কোনো ডাক্তার যদি ওনাকে হেল্প করতে চান, বা কেউ যদি